শুভ সন্ধ্যা। আজকের অর্থ বিশ্লেষণের আড্ডার সপ্তম পর্বে আমি মৌসুমী আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অর্থ বিশ্লেষণের আড্ডার মূল বিষয় হলো ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতি। এ বিষয়ে বোধহয় আমাদের কারোরই দ্বিমত নেই যে সাম্প্রতিককালের যে আন্তর্জাতিক পট পরিবর্তনের প্রেক্ষিত থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি বিচলিত এবং শঙ্কিত করেছে আমাদের সবাইকে, সেটি হলো ইউক্রেন যুদ্ধ। আর একটু স্পষ্ট ভাষায় বলতে গেলে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ। এই যুদ্ধ যখন শুরু হলো তখন থেকেই কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে এই যুদ্ধে নিশ্চয়ই সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, প্রকৃতপক্ষে সারা বিশ্ব ব্যবস্থার উপরে নিশ্চয়ই এর একটা সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এবং আজ যখন প্রায় যুদ্ধের ৩ মাস অতিক্রান্ত, তখন আমরা সত্যি সত্যি দেখছি যে আমরা কিন্তু এক নয়া বিশ্ব ব্যবস্থার সম্মুখীন হয়েছি। বিশেষ করে বিশ্ব অর্থনীতির অভিমুখে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে সেই জন্য আমরা আড্ডার বিষয় হিসেবে এই ইউক্রেন যুদ্ধ এবং তার বিশ্ব অর্থনীতির উপর প্রভাব, এই বিষয়টিকেই রেখেছি। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি দুজন অর্থনীতির প্রাজ্ঞ অধ্যাপককে। তাই তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে আমাদের যে মনে যে প্রশ্নগুলো, যে অনুসন্ধিৎসাগুলো আছে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। পরিচয় করিয়ে দিই। আজকের আড্ডার আমাদের প্রধান অতিথি ডারহাম ইউনিভার্সিটি বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক, প্রখ্যাত অধ্যাপক পরন্তপ বসু, এবং তার সঙ্গে আলাপচারিতায় থাকছেন আরেক অর্থনীতির বিশেষজ্ঞ, কার্ডিফ ইউনিভার্সিটি বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রজিৎ রায়। নমস্কার। এরা দুজনেই স্বক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল ব্যক্তিত্ব, তাই আমি তাদের আলাদা করে কোনো পরিচয় দিচ্ছি না। তবে ইন্দ্রজিৎ দ্বারা পরিচয় একটু আলাদা করে দিয়ে দিই যে তিনি কিন্তু আমাদের অর্থ বিশ্লেষণ জার্নালের বহির্বিভাগের সম্পাদক, অর্থাৎ আমরা দাবি করতে পারি যে অর্থ বিশ্লেষণ টিমের তিনি একজন সদস্য। তাই আজকের যে আড্ডার সঞ্চালনার ভার অর্থ বিশ্লেষণের তরফ থেকে ইন্দ্রজিৎদার উপরেই রয়েছে। এর সঙ্গে আমরা কিছুক্ষণের জন্য হয়তো পাবো আমাদের সকল কর্মযজ্ঞের যিনি প্রধান হোতা, অর্থ বিশ্লেষণ জার্নালের যিনি মুখ্য সম্পাদক অধ্যাপক সুব্রত মার্জিতকে। আমি আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং দর্শকদের কাছে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন সক্রিয় অংশগ্রহণ করেন। আজকের আড্ডা শুরু করছি। ইন্দ্রজিৎ দা, যদি আপনি আড্ডা শুরু করেন। ধন্যবাদ। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাই যারা এখন দেখছেন, পরে দেখবেন। মৌসুমী, তোমাকে বিশেষ করে ধন্যবাদ, যেটা তুমি আয়োজন করেছো এবং আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলেছো, যেগুলো হয়তো আমি পুরোটা দাবি জানি নই। মেজাজটা আজকে আড্ডার, তো তাই জন্য আমি প্রথমেই কিছু নিয়মাবলী বলে দিতে চাই। এখন বাঙালিকে আড্ডা শেখানোর নিয়মাবলী বলার মতো দৃশ্যতা কারোর থাকা উচিত নয়, আমারও নেই। তবে এখানে যেহেতু আমরা একদম যাকে বলে ফর্মাল পর্যায়ে আড্ডা মারতে চলেছি, তো তার জন্য কতগুলো তো কথা বলা দরকার, তো সেইটা বরঞ্চ আগে বলি। তো মৌসুমী পরন্তপদার পরিচয় তো দিয়েই দিয়েছো। পরন্তপদাকে স্বাগত। পরন্তপদা, কি খবর, কেমন চলছে? খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ডারহামে ওখানে রোদ্দুর টদ্দুর উঠেছে আজকে? আমি বার্মিংহামে এসেছি, খুবই রোদ্দুর। অপূর্ব আজকে আবহাওয়া, এখানে এখন 24 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, যারা কলকাতায় বসে আছেন তাদের জন্য জানাই, দিনটা অনেকটাই কলকাতার মানে জানুয়ারির বিকেলে দেখাচ্ছে। সেটা কিন্তু এই দেশে একটা বড় পাওনা। আমি জানি কলকাতায় হয়তো আপনারা 40 ডিগ্রিতে ভুগছেন, কিন্তু আমাদের কাছে এখন এই 24 ডিগ্রিতেই আমরা পাই। আমার একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে বলেছিলেন যে এখানে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা বাড়ে তাহলে একটা ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করা উচিত।
পার্টিকুলারলি আজকে 24 ডিগ্রি, তবে আজকে বাহ। তো শনিবার। তো আমি তাই জন্য এই প্রসঙ্গে চট করে আমাদের কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারছেন যে আড্ডার ধরনটা আমি এইরকমই রাখতে চাইছি। আমি ঠিক প্রশ্নোত্তর পর্যায়ে বা সাক্ষাৎকার বা ইন্টারভিউ করতে চাই না। মানে আমি পরমদাকে প্রশ্ন করলাম, উনি একাধিক জ্ঞানগর্ভ উত্তর দিলেন, আমি সেইটা করতে চাই না। তার বদলে আমি চাই যে আমরা কথা বলি, একদম পরিষ্কার বাংলায় আড্ডা মারি। এখন পরিষ্কার বাংলায় আড্ডা মারতে গিয়ে একটা সমস্যায় আজকাল বাঙালি খুব ভুগছে, সেটা হচ্ছে যে আমরা বাংলা বলতে পারি না, আমার মুখে বাংলা প্রতিশব্দ আসেই না। এখন আড্ডা মারতে গিয়ে তো আর সেটা ভাবা চলবে না যে আমি বাংলা বলতে গিয়ে 4টে ইংরেজি শব্দ বলছি কিনা। সম্প্রতি দেখলাম এক ভদ্রলোক বিশ্বজিৎ রায় নামে, তিনি আনন্দবাজারে একটি লেখা লিখেছেন যে আমাদের মুখের ভাষায় যদি বিদেশি শব্দ থাকে ভালো, দেখা যাচ্ছে না বিদেশি শব্দ প্রচুর আছে, আমরা না জেনেই আমরা যেগুলো বলি সেগুলো আসলে বিদেশি শব্দ। আমরা যে জানলা বলি, জানলাটা অ্যাকচুয়ালি পর্তুগিজ শব্দ। এই যে ধরুন আমি অ্যাকচুয়ালি বলে ফেললাম, আমার শব্দটা মাথায় এলো না, বস্তুত জানলা শব্দটা পর্তুগিজ জানালা শব্দ থেকে এসেছে। এখন আমরা সেটা খেয়ালই করি, তো আমরা তো আর গবাক্ষ বলবো না, তো আমাদের মুখে যা আসবে আমরা বলবো। এখন আমরা ইংরেজিতে যতটুকু বলতে চাই মুখে আছে বলবো, হিন্দি বলতে চাইলে বলবো, উর্দু বলতে চাইলে বলবো, কিন্তু এটাও ঠিক যে যা বলবো সেটা যেন বোধগম্য হয়। সেটাই বিশ্বজিৎ বাবুর লেখাতে আমি পড়লাম, যে উনি বলছেন যে অন্যয়টা সিনট্যাক্স এরার যাকে বলে সেটা না হলে ছিল। তো আমাদের ভাষায় সবকিছু কিন্তু মিশেল থাকবে, গুরু এবং চন্ডাল, শেক্সপিয়ার এবং বিদ্যাসাগর সবাই আমাদের ভাষাতে কিন্তু মিশে থাকবে। ঠিক আছে পরন্তপ দা, তো ভাষা নিয়ে চিন্তা নেই, আপনি যত খুশি যে ভাষায় খুশি আমাকে উত্তর দিতে পারেন বা কথা বলতে পারেন, চলবে তো? আচ্ছা, আরো একটা ব্যাপার পরবর্তীতে আপনি বলে দিই, সেটা হচ্ছে যেহেতু আড্ডা মারতে এসেছি, অতএব লঘু গুরু জ্ঞান আমি ভাববো না, আপনি আমার থেকে অনেকটাই বড়, কিন্তু আমি আপনাকে এক্সিকিউট না করলেও দু চারটে করার কথা বলে ফেলতে পারি। হ্যাঁ, অতএব মারধর করবেন। আপনিও আড্ডার মধ্যে যদি রেগে গিয়ে আমাকে দু চার কথা শুনিয়ে দেন, আমিও কিছু করবো, ঠিক আছে? অতএব আড্ডার মধ্যে চলবে। একটাই খালি কমেন্ট বলার আছে যে এই যে বড় ছোট, এই যে ন্যাচারাল এজ হয়তো তোমার থেকে আমার অনেক বেশি, হ্যাঁ, আমাদের কিন্তু ইন্টেলেকচুয়াল এজটা কিন্তু ইম্পর্টেন্ট। কতখানি আমি বড় তোমার থেকে, আমি যদি মূর্খের মতন কথা বলি তাহলে কিন্তু তোমার থেকে আমি অনেক ছোট হয়ে গেলাম, তখন তুমি আমাকে দাবড়ে দিতে, বুঝতে পারছো? এটা ভালো কথা, ঠিক আছে, সেটাই হলো স্বাভাবিক এজটা ব্যাটার করছে আমাদের এই ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড। ঠিক। এইবার আরেকটা বড় রুল এই আড্ডার আমি যেটা বলতে চলেছি, আপনারা যারা সরাসরি এটা শুনছেন একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সেই প্রশ্নটা এখানে সরাসরি করতে পারেন, এবং আমি নিশ্চিত যে আপনারা জানেন যে কিভাবে প্রশ্নগুলো আমাদের চোখে পড়বে, কারণ তলায় লেখা হয়ে যায়, সবাই দেখতে পারে, শুধু আমি না। তো সেই প্রশ্নগুলো আমি নেব মানে আমি সেইগুলো বেছে বেছে, সবকটা তো বলা সম্ভব না, বেছে বেছে কতগুলো উল্লেখ করবো যেগুলো পরন্তপদা হয়তো উত্তর দেবেন। হয়তো বলছে এই কারণে যে অনেক প্রশ্ন হয়তো উত্তর দেওয়ার মতো সময় পাওয়া যাবে না। তাছাড়াও আমার আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে 3টে চেয়ার খালি আছে, 2টো কি 3টে চেয়ার খালি আছে। চেয়ার বলতে কি বোঝাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, সেটা হচ্ছে যে এই ব্যাক স্টেজে আমাদের 2-3 জনকে বসানো যায়, মোট 6 জন অবধি বসানো যায়। সেটা আপনারা হয়তো জানেন, এই স্ট্রিমিয়ার প্রোগ্রামটাতে পয়সা না দিলে 6 জন অবধি নেওয়া যায়, পয়সা দিলে 10 জন অবধি নেওয়া যায়। তো আমরা সস্তার 3 অবস্থা 6টা চেয়ারে আছি। তো যদি মনে হয় আমি আপনাদেরকে, আপনাদের মধ্যে থেকে 1-2 জনকে বা 3 জনকে যদি জায়গা পাই, আমি ডেকে নেবো আমাদের সঙ্গে আড্ডায় 2-4 কথা বলতে, এবং আপনাদের কথা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবার চলে যেতে হবে, কারণ চেয়ারটা তো ফাঁকা করতে হবে, আরো অনেকে আসবেন অনেক। তো আড্ডাটা শুধুমাত্র আমার আর পরন্তপদার মধ্যে নয়, যদি আপনার মনে প্রশ্ন ওঠে, যদি আপনার মনে হয় কথা বলতে চান, তাহলে আমরা আপনাকে ডেকে নেবো। কিভাবে ডাকবো সেটা একটা তো কঠিন প্রশ্ন, সেটা সাহায্য করার জন্য আমাদের একজন বন্ধু পেছনে
কাজ করে চলেছেন নিরন্তর, তাকে আগে ধন্যবাদ জানানো উচিত। মৌসুমী হয়ে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কৌশিক হাতি উনি আছেন আমাদের পেছনে, উনি একটা আপনার ফেসবুকে ইনবক্স করে দেওয়া বলতে যাবো, তাই করবে এবং উনি আপনাকে ডেকে নেবেন। হ্যাঁ, তো আপনি যদি কোনো প্রশ্ন করেন, আপনি যদি আমাদের সঙ্গে আড্ডায় বসতে চান, তাহলেই আপনাকে আমরা ডেকে নেব। আর যদি আপনি না চান, এলেন না। কিন্তু এলে কতক্ষণ আপনি বসে থাকবেন সেটা পুরোটাই কিন্তু আমার হাতে রয়েছে, কারণ চেয়ার তো বেশি নেই, অতএব আপনাকে একটা সময় মানে বিদায় জানাবো। ঠিক আছে পরন্তপদা? ঠিক আছে। আচ্ছা, এইবারে কথাটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে কি তুমি কোনো কথা বলতে চাও না অর্থনীতি নিয়ে কথা বলতে চাও? যুদ্ধ নিয়ে কথা বলতে চাও না তো? আমিও চাই না। না, যুদ্ধ নিয়ে কি কথা বলবো? ইনফ্যাক্ট আমি একটু আসার আগে এই ফেসবুকে আমি শেয়ার করেছি, আমার একজন বন্ধু বললেন যে যুদ্ধ নিয়ে আড্ডা কি? হ্যাঁ, যুদ্ধের সঙ্গে আড্ডার কি সম্পর্ক? আমি ঠিক। বললাম যে যুদ্ধ যদি সত্যি লেগে যায় তখন আমাদের আড্ডা কি, আমরা শেষে এইটাই হয়তো শেষ আড্ডা, তো বলা কি অন্তই শেষ আড্ডা। সেটা যাই হোক, তার ফলে যুদ্ধ নিয়ে পলিটিক্যাল, হ্যাঁ, যুদ্ধ নিয়ে আমরা তাহলে কথা বলবো না। আমরা অর্থনীতির ব্যাপারটাতেই আমরা ফোকাস করব। ঠিক, আমরা তাহলে যুদ্ধ নিয়ে কথা বলবো না, আমরা বিশ্ব অর্থনীতি নিয়েই কথা বলবো। আমরা আরো অন্য কোনো কিছু নিয়েও কথা বলবো না। বলবেন কি আপনি? কি বিশ্ব অর্থনীতি এবং না ভারতবর্ষ, বলছি একদম সম্পূর্ণ অন্য কোনো ব্যাপারে আড্ডার মধ্যে ঢুকতে চান না তো? মানে আপনি বাংলা কবিতা নিয়ে কথা বলতে চান না তো? বাঙালি কিন্তু আড্ডার সময় অন্য অনেক কিছু নিয়ে কথা বলতে চায়। সেটা আমার মনে হয় না। ঠিক হবে, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো না। আমরা যুদ্ধ নিয়ে কথা বলবো না, আমরা লিভারপুল চেলসি ম্যাচ নিয়ে কথা বলবো না, কেকেআর এর ম্যাচ নিয়ে কথা বলবো না, বাংলা কবিতা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? কবিতা তো আমি জানি না, তো কবিতা নিয়ে কথা বলার প্রশ্ন খুব মুশকিল। এত বিতর্ক চলছে কবিতা নিয়ে, এখন কথা বলা খুব ঝুঁকির। আচ্ছা, খুব ভালো, আর বলবো না। এইবারে তাহলে রইল পরে বিশ্ব অর্থনীতি। এবার বিশ্বতে তো অনেক অনেক দেশ আছে, সব কটা অর্থনীতি, সব দেশের অর্থনীতি নিয়েও তো কথা বলা যাবে না। আপনি আর আমি ইংল্যান্ডে আছি, সেইখান থেকে বরঞ্চ শুরু করি। মানে এখানে হঠাৎ করে সুদের হার বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেট যাকে বলে, সেটা বেড়ে যাচ্ছে। এটা আমাকে একটু বুঝে বলুন। আর একটা কথা পরন্তপদা, আমি না খুব একটা অর্থনীতি পড়িনি, বুঝি না, তাই জন্য একটু যদি খোলসা করে আমাকে বোঝান, তাহলে আমার পক্ষে আপনার লেভেলে আড্ডা দিতেও সুবিধা হবে। তো এই ইন্টারেস্ট রেটটা তো বাড়ে না, কেউ একটা বাড়ায়। মানে আমাদের দেশে রিজার্ভ ব্যাংক বাড়ায়, এখানে ব্যাংক অফ ইংল্যান্ড বাড়ায়। তো এই সুদের হার বাড়ছে, এইটা তো আমি সাধারণ চোখে দেখছি। তো কথাটা হচ্ছে, সুদের হার যিনি বাড়াচ্ছেন তিনি কেন বাড়াতে চান, আমাকে একটু সেটা আগে বলতে পারবেন? এটা খুবই ভালো প্রশ্ন করেছে। মানে ঠিক এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে আমি খুব গভীরভাবে ভাবছি, এবং আমি একটা লেখাও লিখেছি, এবং এটা হয়তো ইয়েতে আইডিয়াস ফর ইন্ডিয়াতে ছাপা হবে। তো যাই হোক, আমি এটা নিয়ে এবার আমি একটা আনন্দবাজারেও একটি লেখা লিখেছি এই সুদের ব্যাপারে, সুদের হারের বৃদ্ধির ব্যাপারে। আমি একটুখানি ব্যাপারে ব্যাকগ্রাউন্ডটা দিই। সুদের হার বাড়াচ্ছেন সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ শীর্ষ ব্যাংক। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকের একটা ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা ফেড বলা হয় এদেরকে, সে সকলেই জানেন। তারা এটাকে কন্ট্রোল করছে, সেখান থেকে তারা ইন্টারেস্ট রেট তাদের, এখানে ব্যাংক অফ ইংল্যান্ড যা বললেন একদম তাই, সেই সেন্ট্রাল ব্যাংক হলো এখানে ব্যাংক অফ ইংল্যান্ড, ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা কিন্তু সুদের হার বাড়াচ্ছে, মানে একটি শীর্ষ সুদের হারকে বাড়াচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ফেডারেল ফান্ডস রেট, সেটাই তাদের শীর্ষ হার। এরকম প্রত্যেক দেশেরই একটা শীর্ষ হার, সেটাকে যেই বাড়িয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু হই করে অন্যান্য ইন্টারেস্ট রেট গুলো বাড়তে শুরু করলো। এখন এটা কিন্তু ভেবে রাখা দরকার, একটি মাত্র সুদের হারকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করছে, অন্যান্য রেটগুলো কিন্তু তার সঙ্গে ফলো করছে। এখন ইন্টারেস্ট রেটটা এমনিতে ওভারঅল ইন্টারেস্ট রেট ডিটারমিন্ড হচ্ছে একটা বাজারে, যেখানে একটা
চাহিদা আছে, একটা জোগাড় আছে। অর্থাৎ সুদ কিভাবে, সুদ হলো একটা দাম, সেটা হলো ইট ইজ দ্য প্রাইস অফ বরোয়িং, আর লেন্ডিং সেটা ইন্টারেস্ট রেট যেটা। তো সেই সুদের হার মার্কেট ফোর্সে ডিটারমিন হচ্ছে, কিন্তু যেই সেন্ট্রাল ব্যাংক সব ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিল, তো সমস্ত সুদের বাজারটা প্রচন্ড নড়ে চড়ে বসলো, যে ইন্টারেস্ট রেটটা বেড়েছে। তার ফলে দেখা গেল অন্যান্য রেটগুলো বাড়তে শুরু করলো। তো যখন আমি যদি একটা বাড়ি কিনতে যাই, আমার যদি সেই সুদে আমাকে লোন নিতে হবে, তা সেক্ষেত্রে সেই রেটটাও বেড়ে যাবে। আমি একটা গাড়ি কিনতে চাই, আমাকে একটা লোন নিতে হলো, সেই রেটটাও বেড়ে যাবে। সমস্ত কিছু যদি বেড়ে যায়, তাহলে কি ঘটবে? ক্রেডিট কার্ডে যদি রেটটা বেড়ে যায়, তাহলে আমি যখন দোকানে যাচ্ছি, আমি যখন জিনিসপত্র কিনবো, তখন আমাকে ক্রেডিট কার্ডের কথাটা ভাবতে হবে। যদি আমি কখনো ক্রেডিট কার্ড ইউজ করি না, করলেও যদি সঙ্গে সঙ্গে পে করে দিয়ে যেতে, আমাকে ইন্টারেস্ট দিতে, অনেক নাগরিক সেটা করেন না। অনেক সময় সেই ক্রেডিট কার্ডটা, লোনটা একটা ক্রমশ বাড়তে লাগলো। আচ্ছা, যেহেতু আড্ডা, আমি একদম কমপ্লিটলি অন্যদিকে চলে যেতে পারি, খুব জোর নিজেকে আটকাচ্ছি। একটু ব্যক্তিগত প্রশ্ন, আমার মাও ক্রেডিট কার্ড ইউজ করে না, কিন্তু আমি খুব ক্রেডিট কার্ড ইউজ করি। কিন্তু এটা তো একটা মানে চিন্তার ব্যাপার, যে সবাই তো আর করেন না, কেউ করেন কেউ করেন না। তো এটা পরে ভাবা যাবে। আর এটা কিন্তু এক্স্যাক্টলি সেটা অ্যাকচুয়ালি সেটা খুবই ভালো প্রশ্ন। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন না, তারা হয়তো কিভাবে তারা এফেক্টেড হবেন সেটা আমাদের অবশ্য ভাবা দরকার। হ্যাঁ, যে ইন্টারেস্ট রেটটা এখন এই যে শীর্ষ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যে ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছেন, তার কারণটা হলো তারা বেসিক্যালি দেখছেন যে বাজারে যদি প্রচুর চাহিদা বেড়ে যায় এবং প্রত্যেকে জিনিসপত্র কিনছে, হই হই করে জিনিস কিনছে, মানে প্রত্যেকের মধ্যে একটা ইউফোরিয়া এসে গেছে যে আরে দিনকাল ভালো, এবার কোভিড শেষ হচ্ছে, এবার আমি যাব, কিনবো, ইয়ে করতে যাব, ভ্রমণ করব, সবকিছু। সেক্ষেত্রে যেই বাজারে এই যে স্পেন্ডিং স্প্রিটা বাড়তে শুরু করলো, তখন দাম বাড়তে পারে। এখন এই যে দামটা বাড়ছে, এটা কিন্তু কমপ্লিটলি চাহিদার থেকে হচ্ছে। তার মানে বেসিক্যালি যেটা বলার চেষ্টা করছি, আমাদের এটা বহুদিন আগে, 300 বছরের আগে অ্যাডাম স্মিথ সাহেব বুঝিয়েছিলেন যে বাজারে দুটি হাত আছে। এই দুটি হাত হলো অদৃশ্য হাত। একটা হলো চাহিদার হাত, আর একটা হলো জোগাড়ের হাত। তাদের বেসিসই প্রাইস ডিটারমিন্ড হয়। যদি চাহিদাটা খুব বেড়ে যায়, তাহলে দামটা বেড়ে যাবে। এখন সেই ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছে সেই চাহিদাটাকে নিয়ন্ত্রণ করে। এটা হলো একটা কমন টুল, এবং এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যদি চাহিদায় জন্যই যদি আমাদের মুদ্রাস্ফীতি হয়। কিন্তু একটা ব্যাপার বোঝা দরকার, আরেকটা হাত আছে, সেটা হলো যোগানের হাত। সেটা কিন্তু যদি ওপরে উঠে যায়, সেটার কারণ হলো যে আমি যদি প্রডিউস করতে চাই, উৎপাদন করতে গেলে উৎপাদনের খরচ আছে, সেই খরচগুলি যদি কোনো কারণে বেড়ে যায়, সে খরচ কি? মজুরি দিতে হবে, আরো আমাকে একটা রেন্ট দিতে হবে একটা ফ্যাক্টরি চালাতে গেলে। সেটা যদি সেই খরচগুলি যদি বেড়ে যায়, তখন আবার সাপ্লাই কার্ভটা উপরে শিফট করে গেল। তাহলে কি হলো? তখন কম উৎপাদন হবে। কম উৎপাদন হলে আমরা অর্থনীতিবিদরা একটা কথা খুব বেশি ইউজ করি, সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম। সেখানে ইকুইলিব্রিয়ামে দেখা গেল যে সে কম উৎপাদন হচ্ছে, উৎপাদন কম হচ্ছে বলে চাহিদাও কম হচ্ছে, কিন্তু দাম বেড়ে গেল। যখন চাহিদা, তারপরে উৎপাদন কমে গেল, দামও বেড়ে গেল, এরকম যখন একটা অবস্থা হচ্ছে, তখন দাম আর উৎপাদনের সঙ্গে এবং চাহিদার সঙ্গে একটা নেগেটিভ রিলেশন আসছে। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে যদি আমরা সকলে হই হই করে জিনিসপত্র কিনি, তাহলে আমাদের অনেক বেশি চাহিদা হচ্ছে, এবং প্রডিউসার যারা তারা উৎপাদন করছেন বেশি, তার ফলে দেখা যাচ্ছে দামও বাড়ছে, উৎপাদনও বাড়ছে, লোকে হই হই করে কিনছে, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। এখন এই ব্যাপারটা যদি মাথায় থাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেন্ট্রাল ব্যাংক কেন ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছেন। সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছেন এই কারণে যে তারা চাহিদাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মূলত আছে করে আমাকে নিয়ে আসতে চাইছেন আবার একটা এমন জায়গায় যেখানে লোকের অত জিনিসপত্র কিনবে না, এবং চাহিদা এই হলো মূল কথাটা। আপনি অলরেডি একটা বড় শব্দ ব্যবহার করে ফেলেছেন, সেটাতেই আমি যাচ্ছিলাম, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। হ্যাঁ, তো তাহলে মানে আপনার কথা শুনে আমি বুঝলাম যে যাতে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে না যায়, তাই জন্য
মানে মুদ্রাস্ফীতিকে যদি আমাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে একটা আপনি যেটা বললেন একটা টুল হচ্ছে, একটা উপায় হচ্ছে যদি আপনি ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেন। বুঝলাম, কিন্তু তাহলে আমাকে এটা বোঝান, আমি না অর্থনীতি কিছুতেই মানে মুরগি আগে না ডিম আগে, এটা আমি কিছুতেই আমার মাথায় ঢোকে না। নিশ্চয়ই যেটা আপনি আমাকে একটু বলুন, মুদ্রাস্ফীতি তো হচ্ছিল তাহলে আগে থেকেই, তাই বলছেন তো? মানে ইন্টারেস্ট রেট বাড়ার আগে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তাহলে এবার বলুন হঠাৎ করে ইনফ্লেশনটাই বা কেন বাড়লো? সেটা কি ইউক্রেন যুদ্ধের জন্য, নাকি ইনফ্লেশন বাড়ছিল এমনিতেই, নাকি কোভিড এর জন্য জিনিসপত্রের দাম বাড়ছিল, কিসের জন্য? আপনারা যে অনেক কিছু শক টক বলেন, সেসব কিছু শক খেয়ে গেছিলাম আমরা। এখন ইনফ্লেশনটা কেন বাড়ছে, এটাই হলো মৌলিক প্রশ্ন একটা। হ্যাঁ, এইটা হলো একটা মৌলিক প্রশ্ন, এটা নিয়ে একটুখানি ভাবতে হবে। এখন এই যে ইনফ্লেশনটা বাড়ছে, ইনফ্লেশনটা আগে দাঁড়ান, মানে ডিম আর মুরগি কোনটা আগে সেটা তাহলে বোঝা যাচ্ছে। ইনফ্লেশনটা বাড়ছে, সেটা ইনফ্লেশন বাড়লেই সেন্ট্রাল ব্যাংক নড়ে চড়ে বসে ইন্টারেস্ট রেটটা বাড়ায়। তাহলে আমাকে আগে বুঝতে হবে ইনফ্লেশনটা বাড়ছে কেন, ইনফ্লেশনটা বাড়ছে কেন, অ্যাবসলিউটলি, বা বাড়ছিল কেন, মানে বাড় তো ছিল আগেই নাকি? ঠিক হ্যাঁ, বাড়ছিল তো, যুদ্ধ লাগার আগেই বাড়ছিল। ইন্টারেস্ট রেট কিন্তু ইন্টারেস্ট সদ্য বাড়লো। এখন ইনফ্লেশনটা বাড়ার, আমি গল্পটা বলি যে ইনফ্লেশনটা বাড়ার ভবিষ্যৎবাণীটা কিন্তু একজন অর্থনীতিবিদ অনেক দিন আগে করে গেছে। মানে এই কোভিড শেষ হওয়ার সময় একজন অর্থনীতি, নামটা ভুলে যাচ্ছি, যে এই ভদ্রলোক ইয়েতে স্ট্যানফোর্ডের ইয়েতে, যাই হোক এই ভদ্রলোক নামটা এক্ষুনি মনে আসছে, আমি নাম ভুলে যাই, যাই হোক। তো এই যে ইনি বলছিলেন যে একটা এই মুহূর্তে ইনফ্লেশন খুব শিগগিরই বেড়ে যাবে, তাই এই ইউএস সেন্ট্রাল ব্যাংক, ইউএস গভর্নমেন্ট পার্টিকুলারলি প্রচুর ক্যাশ ট্রান্সফার করা শুরু করেছে। অর্থাৎ আমাদের জো বাইডেন সাহেব বলছেন যে খুব খারাপ অবস্থা, তোমাদের আমি $1400 করে দেবো সকলকে। কোভিড এর পরে, মানে কোভিড পরে হঠাৎ করে বেশি ইনফ্যাক্ট টাকা $1400 একদম মানে স্ট্রেট চলে আসবে বাড়িতে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন যাতে কি এটাকে না ক্যাশ ট্রান্সফার, এটা দিলে তোমরা যাতে তো ভালোভাবে খেয়ে পড়ে, এত কষ্ট হয়েছে তোমাদের দিচ্ছি টাকা, একটুখানি তোমরা খাওয়া দাওয়া করো, এই সমস্ত ব্যাপার, এইগুলো যে জিনিসপত্র কেনো। এখন এই যে এত বিরাট একটা ক্যাশ ট্রান্সফারের প্রোগ্রাম, অনেক মানে বিশাল, এটা কতটা ডলারের আমি তো জানি না, তা ইয়ে এর ফলে একটা ডিমান্ড যে বাড়বে, এই অর্থনীতিবিদ অনেক আগে এটা প্রেডিক্ট করেছিল, এবং সেটাই এক্স্যাক্টলি ঘটতে চলেছে। এই যে পার্টিকুলার চাহিদাটা তিনি যেটা বললেন, সেটা কিন্তু বলছে এই ধরনের মানে জাস্ট টাকা বিতরণ করা ভালো আইডিয়া নয়। এটাতে ডেফিসিট বেড়ে যাবে গভর্নমেন্টের, এবং লোকেরা জাস্ট মুফাতে টাকা পাচ্ছে এবং তারা জিনিসপত্র কিনবে, এবং তাতে ইনফ্লেশন কুড বি আউট অফ কন্ট্রোল। কিন্তু এর সঙ্গে একটা ব্যাপার, এবং এর সঙ্গে আরো অনেক অর্থনীতিদের সঙ্গে ছিলেন, একটা ব্যাপার তারা কিন্তু খেয়াল করতে, এর সঙ্গে কিন্তু আরো একটা জিনিস ঘটছে, সেটা হলো একটা সাপ্লাই চেইনের প্রবলেম হচ্ছে। অর্থাৎ সেটা কোভিড এর জন্য ঘটেছে, দেখা গেছে ইউএস এ পার্টিকুলারলি প্রচুর লোক লেবার ফোর্স থেকে বেরিয়ে গেছেন, তারা আর কাজ করতে চাইছেন। দ্য লেবার মার্কেট ইজ ভেরি টাইট ইন দ্য ইউএস। তারপরে সেখান থেকে যে সাপ্লাই কার্ভটা উপরের দিকে শিফট করছে, সেই কারণে কিন্তু আবার সেইটাই কিন্তু প্রিডমিনেন্ট আমার মতে ইনফ্লেশনটা বাড়ার জন্য। সেই মুহূর্তে যদি আমি ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে ওটাকে কন্ট্রোল করতে যাই, যেখানে মূল কারণ, মৌলিক কারণ অফ দিস পার্টিকুলার ইনফ্লেশন সাপ্লাই শক, অ্যাডভার্স সাপ্লাই কার্ভ উপরের দিকে উঠছে, সেটা করলে কি ঘটবে, আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তারা ঋণ নিতে পারবেন না, ঋণের বাজারে তাদের অবস্থা খুব খারাপ হবে। তার ফলে যেটা ঘটবে, আমার প্রোডাকশনের শর্টফল হচ্ছে, আরো ফার্দার শর্টফল হবে, সাপ্লাই কার্ভ আরো শিফট করতে শুরু করবে উপরের দিকে, এবং তাতেই দেখা যাচ্ছে যে আমি চাইছি ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশন কমাচ্ছে, কিন্তু ইনফ্লেশন হয়তো কুড বি আউট অফ কন্ট্রোল। অ্যাকচুয়ালি সেই ঘটনাটাই ঘটছে। কিন্তু এখন এই মুহূর্তে ইউএসএ তে বারবার বলা হচ্ছে ইন্টারেস্ট রেটটা আমরা বাড়িয়ে যাবো, আরো বাড়াবো, এই বছর আরো 3 বার বাড়বে,
তার সঙ্গে ইনফ্লেশন কিন্তু তেমন কিছু কমছে না, ইনফ্লেশন আরো বেড়েই চলে। এখন বোধহয় ইউএসএ যতদূর জানি, আমার নাম্বারগুলো আমার মাথায় মনে থাকে না, 8% কাছাকাছি বোধহয় ইউএসএ সিপিআই রেট। তাহলে তো চিন্তার ব্যাপার। তাহলে মানে যেটা আপনি বললেন সেটা থিওরিটিক্যালি হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু তাহলে তাহলে এখন তাহলে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে করোনার পরে অন্তত একটা কারণ হতে পারে যে এই সবার হাতে টাকা দেওয়া হলো, তাই জন্য তাদের ক্রয় ক্ষমতা বাড়লো এবং তাই জন্য ইনফ্লেশনের গল্পটা আমি বুঝলাম। এবার ইনফ্লেশনটা এতদিন যখন বেড়ে গেল, তখন এবার সেন্ট্রাল ব্যাংক বললো যে ওরে বাবারে, তাহলে তো এটা নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে তাহলে এটা করতে হবে। কিন্তু সেটা তো থিওরি। কিন্তু তাহলে ইন্টারেস্ট রেটও খানিকটা বাড়লো, ইনফ্লেশন কমলো তো নাই, বেড়েই চলেছে। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে আমি বসে আছি ইংল্যান্ডে, আপনি গল্পটা বললেন আমেরিকার ফেডের, আর আমাদের শ্রোতারা অধিকাংশই ধরে নিচ্ছি কলকাতায় বসে আছেন, অন্তত ভারতে বসে আছেন। তো তাহলে এই ইন্টারেস্ট রেট বাড়াটা তো তিনটে দেশেই হয়েছে, আমেরিকাতেও হয়েছে, ইংল্যান্ডে হচ্ছে, ভারতেও হচ্ছে। কিন্তু ইনফ্লেশন যে প্রথমে যে আপনার গল্পের শুরুতে বললেন যে ইনফ্লেশনটা বেড়েছিল, সেটা কি বিভিন্ন দেশে বিভিন্ন কারণে বাড়ছিল, নাকি বিশ্ব অর্থনীতি পুরোটাই একসঙ্গেই এতটাই জড়িত আজকাল যে বাড়ছে, মানে সব জায়গাতেই একসাথেই বাড়ছে? হ্যাঁ, একদম, মানে খুব 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 ভালো প্রশ্ন। আচ্ছা ভাই, আমার এখন মনে পড়েছে যে ভদ্রলোক প্রথম প্রেডিক্ট করেছেন যে খুব দুর্দিন আসছে, এই অর্থনীতিবিদের নাম হল ল্যারি সামার্স। বহুদিন আগে। আপনি বলবেন না আমি বলবো? ল্যারি সামার্স কে, দু একটা কথা বলে দিন চট করে। ল্যারি সামার্স বলে কোথাকার লোক, আমি একটা বোধহয় রিটায়ার্ড প্রফেসর অফ স্ট্যানফোর্ড, আমি ঠিক জানি না ব্যাকগ্রাউন্ড কি। তারপরে এই ভদ্রলোক প্রচন্ড একসময় বিরাট অনেক পজিশন ছিল বোধ হয়, জানি না। এখানে জাস্ট ল্যারি সামার্স টাইপ করলেই পেয়ে যাবেন, সেটা যাচ্ছি না। কিন্তু একটা ডিবেট, একটা কাইন্ড অফ ওয়েবিনার ছিল ওই পল ক্রুগম্যান আর ল্যারি সামার্স। পল ক্রুগম্যান প্রচন্ডভাবে পুশ করছিলেন পপুলিস্ট প্রোগ্রাম, যত লোকদের টাকা দাও, মানে যত এই গরিব লোক, এদেরকে আরো টাকা দাও, এদের অসুবিধা হচ্ছে। ল্যারি সামার্স বলছে এই জিনিসটা ঠিক হচ্ছে না, এর ফলে কিন্তু থিংস ক্যান গো আউট অফ কন্ট্রোল। এবং ইনফ্যাক্ট ইনফ্লেশন এখন একটা, তারপরে যে বাড়াতে এখন অনেক পার্টিকুলার ওয়েবিনারে, কিছুদিন আগে একটা জন ককরানের সঙ্গে ল্যারি সামার্সের ইন্টারভিউ কালকে দেখছিলাম, গুড ফেলোস বলে, সেখানে তিনি বলছেন যে কি অবস্থাটা হয়েছে। বেসিক্যালি বলতে চাইছি যে দিস ইজ দ্য পলিসি মিস্টেক, এর থেকে আজকের ইনফ্লেশনটা ইউএসএ তে ঘনিয়ে আসছে। এখন যেটা বলার চেষ্টা করছি যে তোমার যে প্রশ্নটা ছিল যে বিভিন্ন দেশে বিভিন্ন কারণে ইনফ্লেশন হচ্ছে কি, আমি মনে করি এক্স্যাক্টলি তাই। ইউএসএ তে ইনফ্লেশন হওয়ার কারণ হলো পার্টিকুলারলি লেবার মার্কেট টাইটনেস অ্যান্ড কনসিকুয়েন্ট সাপ্লাই চেইন। এই প্রবলেমটা আগেও ছিল এবং আরো এটা ঘনীভূত হচ্ছে। তার সঙ্গে এই যে ডিমান্ড শকটা দেওয়া হয়েছে, যে পজিটিভ ডিমান্ড শক, যে এদেরকে লোকদের ক্যাশ ট্রান্সফার দাও, সেটা আরো খারাপ করে দিচ্ছে। ডিমান্ড কার্ভ ওপরে শিফট করছে, সাপ্লাই কার্ভ ওপরের দিকে শিফট করে, প্রাইস বেড়ে যাচ্ছে এখন। অন দ্য আদার হ্যান্ড, ইংল্যান্ডে এর সঙ্গে সঙ্গে আবার সেই ভূ রাজনৈতিক একটা শক, জিওপলিটিক্যাল শক যেটাকে বলে, তা সেটা কি হলো, সেটা হলো এই অয়েল প্রাইস এসে গেল। মানে রাশিয়া, এইখানে ইউক্রেনের যুদ্ধ, এইবার ইউক্রেন যুদ্ধ আসছে, ইউক্রেন যুদ্ধ যেই এলো, তার ফলে তেলের দাম হয়ে করে বাড়ছে, এনার্জির দাম বাড়ছে, তারপরে এগুলি হলো উৎপাদনের একটি বিরাট উপাদান। সেটার যদি দাম বেড়ে যায়, তাহলে সাপ্লাই কার্ভ আরো উপরের দিকে শিফট করবে, এবং দ্যাটস অ্যান অ্যাডভার্স সাপ্লাই শক। তার ফলে দামগুলো আরো বাড়তে শুরু করলো। এখন এই এনার্জির ব্যাপারে যে কান্ট্রিগুলো এই সমস্ত অয়েল আর এনার্জির উপর বেশি ডিপেন্ডেন্ট, তারা খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা হলো ইউরোপ হলো 40% অফ দ্য, আই থিঙ্ক, অয়েল আর গ্যাস হোয়াট এভার ইট কামস ফ্রম রাশিয়া, একটা 40, একটা 25, কোনটা আমি ভুলে গেছি। তা এখন আবার ইংল্যান্ডে কিন্তু অতখানি খারাপ অবস্থা, ইংল্যান্ড নিজস্ব কিছু সাপ্লাই আছে অয়েলের। ইউএস এর ক্ষেত্রেও অতটা খারাপ অবস্থা নয় অয়েলের দিক থেকে। ইউএস এর ক্ষেত্রে প্রবলেমটা লেবার মার্কেট টাইটনেস, ইংল্যান্ডের ক্ষেত্রে ইজ এ কম্বিনেশন অফ এনার্জি শক অ্যান্ড লেবার মার্কেট টাইটনেস। ইউরোপের ক্ষেত্রে ইজ প্রিডমিনেন্টলি অয়েল শক অ্যান্ড এনার্জি শক। ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরো জটিল। ভারতবর্ষে এখন অলরেডি
লোকেরা বলে ও কি হুড় করে দাম বাড়ছে জিনিসপত্র, অফকোর্স দাম বাড়ছে, ভারতবর্ষে কিন্তু দাম বাড়ার একটা মূল উপাদান হলো এই মূল্য সূচকে, সেটা হলো খাদ্যের দাম বাড়ছে। খাদ্যের দামটা বাড়ছে, অফকোর্স বাড়ছে, আমি দেখছি কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স হ্যাজ ইনক্রিজড, কিন্তু এর কারণটা কিন্তু এনার্জি শক কতটা বলা খুব কঠিন, বা অয়েল শক কতটা বলার কঠিন, বা লেবার মার্কেট টাইটনেস আছে কিনা আমি বলবো না। এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের নিজস্ব প্রচুর ফুড রিজার্ভ আছে, যেটাকে আমরা বলি বাফার স্টক। আচ্ছা, ইনফ্যাক্ট আমি যে কালকে এটা নিয়ে একটুখানি পড়াশোনা করছিলাম, ইনফ্যাক্ট এই আমার লেখাটির ব্যাপারে আমি একটু কিছু ডেটাও দিতে পারি, যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে এই ডেটাগুলি আসছে, যে আমাদের বাফার স্টক আছে অফ রাইস, এটা হলো অ্যাবাউট হুইট অ্যান্ড রাইস বাফার স্টক হলো এপ্রিলে 1.9 মিলিয়ন টনস, আর এদিকে রাইসের ক্ষেত্রে 3.23 মিলিয়ন টনস এপ্রিল। আর আমাদের স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট যেটুকু মিনিমাম আমাদের রাখতে হয় সেটা তার থেকে অনেক কম। ওকে, সেটা অবশ্যই এক্স্যাক্টলি আমি একটা কতগুলো সেমিনার থেকে শুনে, একটাতে 0.74, 1.35। তো আমাদের যা মিনিমাম রিজার্ভ দরকার তার থেকে আমাদের অনেক বেশি বাফার স্টক আছে। যেটা করা হয় যে সরকারি বাফার স্টকটা রাখে চাষিদের একটা মিনিমাম প্রাইস কে মেনটেন করার জন্য, সেই মূল্যকে স্থিতিশীল রাখার জন্য যে মজুদ দ্রব্য থাকা দরকার সেটা বাফার স্টক, সেটা দিয়ে চাষিদের প্রোটেক্ট করা হচ্ছে। এই বাফার স্টক দিয়ে যখন এত আছে, এবং অ্যাট দ্য সেম টাইম নরেন্দ্র মোদীর একটা প্রোগ্রামও আছে, সেটা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, যেটা গভর্নমেন্ট উইল প্রোভাইড মানে 5 কিলোগ্রাম চাল বা মানে যাই হোক খাদ্য 80 কোটি বেনিফিশিয়ারির কাছে পৌঁছে যাবে। এখন ব্যাপারটা এইরকম ধরনের যখন একটা সেফটি নেট আছে, আর ফুডের কোয়ান্টিটির প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আসছে কোত্থেকে? প্রবলেমটা কিন্তু কোয়ান্টিটি বা সেটা নয়, প্রবলেমটা হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই যখনই এসব দাম টাম বাড়তে শুরু করছে, আমরা কিন্তু অলরেডি রাশিয়া, আমরা কিন্তু বিশ্বে কিন্তু অলরেডি আমরা হুইট এক্সপোর্ট করতে শুরু করে দিয়েছি 1.4 বিলিয়ন টনস, কারণ ওখান থেকে প্রফিট হতে পারে। এখন যে কিছু যারা এখানে যারা প্রফিট করতে চায় তারা এই সমস্তগুলি করবে, দে উইল প্রবলি হোর্ড ফুড, স্পেকুলেটিভ হোর্ডিং হতে পারে। এখন এর ফলে এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কতখানি এফিশিয়েন্টলি ওয়ার্ক করছে, এ তো পুরোপুরি একদম অন্য প্রসঙ্গে ঢুকে পড়ছেন। আমি চাই একটু বিতর্ক হোক, কিন্তু মনে হচ্ছে যে আপনি এটা একটু, আমি যে এটা শেষ করছি, তার ফলে দেখেন ভারতবর্ষের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির কারণটা কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন। না, কিন্তু আমি ফেরত যেতেই চাইছি। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি বেশ মনক্ষুণ্ণ। আদৌ না, মানে ভারত যে অন্য দেশে খাবার রপ্তানি করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা খেতে পাইবে না, কোনো অসুবিধা নেই। যদি মার্কেট ফোর্স যদি ডিটারমিন করে যে করবে না কেন, সবকিছু তো বাজারের যেটা বললাম অদৃশ্য হাত, ডিমান্ড আর সাপ্লাই দিয়ে নিমন্ত্রণ হচ্ছে। সেখানে যদি বলে যে কিছু লোককে যে হ্যাঁ তোমরা করো, কিন্তু সেক্ষেত্রে সরকারের একটা রোল আছে যে ঠিক জায়গায়, মানে আমি যদি ব্যক্তিগত মুনাফার জন্য বাইরে খাবার আমি যদি রপ্তানি করি, তাতে আপনার নীতিগত দিক থেকে কোনো মানে আপনি এটা নিয়ে মন্তব্য নাই করতে চাইতে পারেন, কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে যে আপনার একটা চিন্তা হচ্ছে যে যদি ভারতে মূল্যবৃদ্ধি এত হয়, লোকে খাবার কিনতে পারছে না, অথচ আমাদের চলে যাচ্ছে। যদি লিগালি কেউ যদি এই শস্যগুলোকে যদি সে তার বাইরে করতে চায় সেটা ভালো কথা, কিন্তু আমি যদি চুরি করে মিনিমাম যেখানে স্টক আছে বাফার স্টক, সেখান থেকে কিছু আমি চুরি করলাম, করে আমি বাইরে রপ্তানি করে দিলাম, সেটা তো করা, সেটা করা ল অ্যান্ড অর্ডার প্রবলেম। সেটা হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, সেটার কথা আসছি না, আমি মানে পুরোপুরি নীতিগত ভাবেই বলছি, দুর্নীতি না, দুর্নীতি হলে তো মধ্যে আমি যেতে চাইছি না, এর মধ্যে কোনো এথিক্স এর প্রশ্ন নেই, ইট ইজ এ কোয়েশ্চেন অফ ল অ্যান্ড অর্ডার। আমি কি কোনো ল ভায়োলেট করছি? সেটা যদি করে যদি এটা করি তাহলে অবভিয়াসলি সেটা তাকে জেলে পড়া দরকার, কিন্তু এটা করা উচিত কি উচিত না, আমাদের ইকোনমিক্স থেকে একটা জিনিস হলো, একটা পজিটিভ ইকোনমিক্স, একটা নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ আমরা কি ঘটছে ফ্যাক্ট বলি, আর নর্মেটিভে আমরা বলবো অট টু, শুড বি, এই সমস্ত কথা ছোটবেলায় শিখেছি। এটার মধ্যে আমি যেতেই চাইছি না, হয়তো আমি বলছি না এগুলো ইম্পর্টেন্ট কিনা, কিন্তু এই বিষয়ে এটা একটা কাইন্ড অফ কি বলবো, এটা একবার খুলো যদি, তাহলে এটা কি বলে একেবারে একটা, হ্যাঁ একদম
আমি ঠিক আছে, সে কেন ফর্মস আমি খুলছি না। এই যে ঠিক আছে, নীতিগত আপনি ব্যাপারটা আপনার আচ্ছা ঠিক আছে, ফেরত আসুন। আপনি ভারতের মূল্য বৃদ্ধির কথা, সরি আপনাকে আমি থামালাম। না ঠিক বলুন আছে বলুন। ঠিক আছে, আমি এটাই হ্যাঁ, বলার চেষ্টা করছি। এটা আচ্ছা। ভারতের মূল্য বৃদ্ধির যদি যদি খাদ্যশস্যের দাম, খাদ্যের যদি দাম বেড়ে যায়, এর কারণটা কিন্তু খাদ্যের সরবরাহের অভাব হচ্ছে তা নয় কিন্তু, কিন্তু তাই যদি হয় তাহলে আমরা কি করে হুইট এক্সপোর্ট করছি, তার মানে কিছু একটা অন্য কিছু একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা হয়তো পাবলিক ডিস্ট্রিবিউশনের সমস্যা, এবং এই পাবলিক ডিস্ট্রিবিউশন সমস্যা নিয়ে আরো আমি তো মানে পুঁটি মাছ বেসিক্যালি, অনেক লোক বহুদিন ধরে এই পাবলিক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছেন, বলছে ভারতবর্ষের পাবলিক খুব বিরাট রকমের সমস্যা আছে। ঠিকভাবে যদি ডিস্ট্রিবিউশনটা কাজ করতো তাহলে কিন্তু আমাদের সকলের কাছেই খাবারটা পৌঁছে যেত। এই হলো ব্যাপার। আচ্ছা পরন্তপ দা, যদি কিছু মনে না করেন, আমি আমাদের বেশ কিছু প্রশ্ন এসছে, আপনি নিজেও দেখতে পারেন, কমেন্টসটা ক্লিক করলে তার তলায় দেখবেন অনেকে প্রশ্ন করেছেন। আমি সব প্রশ্ন এক্ষুনি বলছি না। নীলেন্দুলাল মুখার্জি উনি প্রশ্ন করেছেন, শুধু নয়, নীলেন্দু বাবুকে আমি আমাদের সঙ্গে যোগ দিতেও বলছি। তো নীলেন্দু বাবু যদি পারেন আমাদের সঙ্গে যোগ দিন, তাহলে আপনার সঙ্গে আমরা একটু আড্ডা মারতে পারলে আমরা খুশি হব। এই তো নীলেন্দু বাবু এসে গেছেন। নীলেন্দু বাবু, অজস্র ধন্যবাদ। আপনি আমাদের কথা শুনছেন শুধু নয়, আপনি আমাদের আড্ডায় যোগ দিচ্ছেন। তো নীলেন্দু বাবু, আপনি কমেন্টসে আমি আপনার প্রশ্নটা দেখতে পাচ্ছি, সেটা পড়ছি। নীলেন্দু বাবু লিখেছেন যে এই মূল্যবৃদ্ধির পেছনে দায়ী বেশি কে, এই কমেন্টটা আমি কি 14 বাংলায় মিনিট আগে বলবো? লেখা হয়েছিল, অতএব এখন 14 মিনিটে আপনি অনেক কথা বলে ফেলেছেন। তো যাকে, Exactly. নীলেন্দু বাবু, আপনার নিজের কি মনে হচ্ছে যে এত মূল্যবৃদ্ধি হঠাৎ করে হতে আরম্ভ করলো কেন? দু তিনটে জিনিস আমার ব্যক্তিগতভাবে ধারণা, যদি দুটোকে আলাদা করি, একটা হচ্ছে পৃথিবীর মূল্যবৃদ্ধি মানে এক্সক্লুডিং ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ভারতবর্ষ। যেরকম ভাবে বরণ বলছিলেন, আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে যে ভারতবর্ষের ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি, সেটার একটা অন্যরকম অ্যাঙ্গেল আছে। সরি, আমি কিন্তু মাঝে মাঝে ইংরেজি বলে ফেলি। হ্যাঁ, না আপনি বলুন, উর্দুও মেশাতে পারেন, ইংরেজি শুধু নয়। পৃথিবীর ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি ইউএসএ, আমি যদি ওই ইনফ্লেশনের কারগুলো যতটুকু, আমি তো আর ইকোনমিস্ট নই, মানে কোনো এক সময় ইকোনমিক্স নিয়ে পড়াশোনা হয়তো করেছিলাম, কিন্তু যেটুকু আমি মিডিয়া থেকে যা পাই, আমার মনে হয় ইনফ্লেশনের ভীষণভাবে এফেক্টেড কানাডা, ইউএসএ, ইউকে অ্যান্ড জার্মানি, টু সাম এক্সটেন্ট জাপান অ্যাজ অফ নাও। এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু ইনফ্লেশন নতুন কথা নয়। একটা গ্রোয়িং ইকোনমিতে ইনফ্লেশন চিরটা কালই ছিল। সামহাও আমার মনে হয় কিছুটা আর্টিফিশিয়ালি আমরা জবরদস্তি ওটাকে চেপে রাখার চেষ্টা করেছি কিছুদিন আগে অবধি, কারণ অনেক রকম অন্যরকম প্রেশার আছে, পলিটিক্যাল প্রেশার আছে, নন পলিটিক্যাল প্রেশার আছে, সেই সব কারণে আমার ব্যক্তিগত ধারণা। তবে যদি কুইকলি দেখি ইউএস এর, আমি 100% এগ্রি আপনাদের সঙ্গে যে সম্পূর্ণ লেবার মার্কেট ড্রিভেন, জো বাইডেনের অতিরিক্ত পয়সা ঢেলে দেওয়া এটসেট্রা, সেগুলো ভীষণভাবে ইম্প্যাক্ট করেছে। আমার মনে হয় ইউকেতে কিন্তু শুধুমাত্র অয়েল না, ব্রেক্সিট ভীষণভাবে ইম্প্যাক্ট করেছে ইউকের, কারণ ইউকে যে লেবার ফোর্স, যেটা মিনিয়াল লেবার আমরা যেগুলোকে বলি, যেখানে হয়তো অতিরিক্ত মস্তিষ্কের কাজ হয় না, কিন্তু শারীরিক, সেই লেবার ফোর্সটা অনেকটাই বেরিয়ে গেছে। ফলে যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য যথারীতি বেশি বেশি পয়সা দিতে হচ্ছে সেই লেবার ফোর্সকে। আমি ফুড ইনফ্লেশন এবং ওইখানে যে কথাটা বারবার বন্দ্যোপাধ্যায় বসু হয়তো বলার চেষ্টা করছেন, আমার মনে হয় ভারতবর্ষে ফুড ইনফ্লেশন কিন্তু সমস্যা আজকের নয়, বহুদিনের। যখন 2014-তে নতুন গভর্নমেন্ট এসেছিল, তখন তারা প্রমিসও করেছিল যে এই ফুড ইনফ্লেশনটাকে কিরকম ভাবে ম্যানেজ করা হবে। যদি সত্যিকারে ভারতবর্ষে ফুড ইনফ্লেশনের, আমার মনে হয় যে প্রবলেমটা উৎপাদনের না, প্রবলেমটা হচ্ছে লজিস্টিক্যাল। উৎপাদন যেখানে হচ্ছে সেখান থেকে বাজার যেখানে, এই যে মধ্যেখানের যে অংশটা, এটা প্রচন্ড ভাবে ডিস্টার্ব। সেই জন্য পরন্তপদাও 2 মিনিট আগে একদম তাই বলেন। একদম এবং সেই যে 40%, মানে আমাদের মোটা হিসেবে, আমি একজন ব্যাংকে কাজ করি, তো সেখানে আমাদের মোটা হিসেব হচ্ছে যে ক্লোজ টু 40% অফ দ্য ফুড প্রডিউস যখন মার্কেটে আসছে নষ্ট হয়ে যাচ্ছে, পেরিশড। ফুড ইনফ্লেশনের বেশিরভাগ ফুড হচ্ছে পেরিশেবল। আজকে শুধু তো চাল আর গম ফুড নয়,
ফুডে ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, দেয়ার সেভারাল আদার থিংস, রাইট? সবকিছুই ইম্প্যাক্ট করছে। পশ্চিমবঙ্গে অতটা ইম্প্যাক্ট হয় না। আলু, পশ্চিমবঙ্গে আলু কোনো এক সময় প্রচুর পরিমাণে আলুর কোল্ড স্টোরেজ বানানো হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে আলু, কিন্তু আদার দেন ওয়েস্ট বেঙ্গল যদি অন্যান্য স্টেটে যাওয়া যায় দেখা যায় আলুটা অত সহজে উপলব্ধ হয় না, আলুর দাম প্রচন্ড উপর নিচে হয়। তো এই সমস্যাটাকে যতদিন না পর্যন্ত আমরা ঠিক করছি ততদিন পর্যন্ত হবে না। আবার গ্লোবালি যদি দেখি, আমি বলবো গ্লোবালিও ফুড ইনফ্লেশনে প্রবলেম হয়েছে, এবং তার জন্য কিন্তু শুধু ইউক্রেন ওয়ার বা এটা নয়। আপনারা হয়তো ভুলে গেছেন বা হয়তো এই মুহূর্তে মাথায় নেই, যখন সুয়েজ ক্যানেল বন্ধ হয়েছিল সেই সময় থেকে কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন ইজ ইন এ ভেরি ব্যাড শেপ। অ্যাডেড টু দ্যাট প্রেশার চায়না কোভিড, চায়নার সাংহাইয়ের বাইরে আজকের দিনে প্রায় 200-250 জাহাজ জাস্ট দাঁড়িয়ে রয়েছে, তারা অফলোড করতে পারছে না, কারণ লোক বাড়ি থেকে বেরোতে পারছে না। যারা অফলোড করবে ওই জাহাজ থেকে সেই লোকটাই নেই। এনিওয়ে, আমি অনেক কথা বলেছি, আমি না না না, একদম ঠিক বলেছেন, আমরা ভুলিনি, কিন্তু আপনি আমাদের যে খেয়াল করিয়ে দিলেন এই কথাগুলো, সেটা একদম একদম খাঁটি কথা। আপনি একদম যথার্থ বলেছেন। যে ব্রেক্সিটের কথাটা বলতে ভুলে গেছিলাম, যে ব্রেক্সিটের ব্যাপার খালি আমার একটাই বক্তব্য আছে, ব্রেক্সিটের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট কিন্তু খুব একটা রিয়াক্ট করেনি। এটা কবে হলো? 2016 বার আমরা সময় তারপরে ঘটে গেল, তারপরে কিন্তু আমরা কিন্তু তেমন কিছু ফিল করিনি। এখন এর মধ্যে অনেক পলিটিক্স আছে, তারপরে এর অবশ্য ধীরে ধীরে এর এফেক্ট গুলো পরে অনুভূত হয় যে এখানে লোক আসছে না, কিন্তু তার জন্য সরাসরি ইনফ্লেশনটা কতটা হয়েছে সেটা বলা খুব কঠিন। আমি দেখলাম ইন্দ্রজিৎ তো বেরিয়ে গেল, কি হলো? কিছু একটা সমস্যা হয়েছে মনে হয় টেকনিক্যাল। তো যাই হোক, তারপরে এটা বাট দিস এ গুড পয়েন্ট। এখন ব্রেক্সিটের জন্য, ব্রেক্সিট একটা অনগোয়িং একটা প্রবলেম ছিল। ইমিডিয়েটলি ব্রেক্সিট কিছুদিনের মধ্যে আমরা দেখছিলাম যে একটা সাপ্লাই এর প্রবলেম হচ্ছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা আবার স্টেবিলাইজও করে গেছিল। আমরা ইউকের কথাই বলছি, আমরা যা দেখি। এবং এই মুহূর্তে লোকেরা পেটে পিঠে লেগে মরে যাচ্ছে, না খেতে পেয়ে, সেরকম হচ্ছে না। কিন্তু এখন ঘটনা হলো যে খাবার দাবারের জিনিসপত্র বাড়ছে দাম, কিন্তু তেমন কিছু না। এখন ভারতবর্ষে আমার মনে হয় না যে দাম কি অবস্থায়, অন্তত যে অফিসিয়াল ইনফ্লেশন বেড়েছে, কিন্তু এক সময় ইনফ্লেশন প্রায় 15% চলে গেছিল, এখন সেটা 7-8%। সেটা কতটা সত্যি মিথ্যা সেটা তো বলা খুব কঠিন। এখন সেটা আরেকটা প্রবলেম হলো স্ট্যাটিস্টিক্স। আমরা ঠিক স্ট্যাটিস্টিক্স পাচ্ছি ভারতবর্ষে। আমার কিছুদিন আগে একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে ডিনার খেতে গেছিলাম, তিনি অত্যন্ত ইন্টারেস্টিং লোক, তিনি মানে বিবিসি রিপোর্টার ছিলেন। বলছি এই ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স এর আর কিছু কোনো রিলায়েবিলিটি নেই, কি বলছেন, কোনো স্ট্যাটিস্টিক্স কোনো সব বাদ দিয়ে দিন। কারণ সেটাও একটা প্রবলেম না। এই যে আমি যে স্ট্যাটিস্টিক্স গুলো বলছি, এগুলো তো ফুড কর্পোরেশন অফ স্ট্যাটিস্টিক্স এবং এনএসও স্ট্যাটিস্টিক্স, এখন সেটা কতটা রিলায়েবল, দ্যাটস এ বিগ প্রবলেম। এখন এইসব যারা দেশে আছেন তারাই ভালো বুঝবেন। আমি এখান থেকে বিদেশ থেকে আমি একটি মন্তব্য করে দিলাম, সেটা তো কোনো মানে হয় না। আমি তো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স থেকে বলছি, আপনারাই বলতে পারবেন যারা দেশে আছেন যে ভারতবর্ষের ইনফ্লেশনটা কোন দিকে যাচ্ছে। বললে এই স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে একটা কথা বলবো, দেখুন স্ট্যাটিস্টিক্সটা ভারতবর্ষের ঠিক না ভুল, সেটা যদি ভুলই ধরে নি, আমার মনে হয় সে ভুলটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। ফলে রিলেটিভ বিচারে আমি ওইভাবেই দেখি, মানে তখনও ভুল ছিল, এখনো ভুল আছে, ভুলের মধ্যে দিয়ে কি ব্যাপারটা বাড়ছে না কমছে। শুনুন, সেটা যদি হয় এটা কিন্তু অত্যন্ত ভালো কথা। সেটা হচ্ছে কি, কারণ অনেকে বলছেন যে অ্যাকচুয়ালি ভুল একটা এখন আকাশচুম্বী পর্যায়ে ভুল চলে গেছে। এখন যদি ভুলটা যদি র্যান্ডামলি একটা ইকোনমিক্স করলে, আমরা একটা এরার্স ইন অবজারভেশন বলে একটা কথা আছে, সেবার একটা কনসেপ্ট আছে, সেটাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি যে এখানে জিনিসগুলো এরার্স থাকতে পারে, সেটা করে তার ফলে আমরা একটা এস্টিমেট পেয়ে যাবো। ভুল যদি দেখো যে ধরুন কোভিডে কত লোক মারা গেল, সেটা কি আমরা জানতে পারছি সত্যি কজন মারা গেছে, এখন কি হলো, কজন লোক কোভিড আক্রান্ত হয়েছে, এই ব্যাপারগুলো তো আমরা সব স্পেকুলেট করছি না। তার ফলে তাও আমাদের তো আমরা গবেষণা করেই যাচ্ছি, কিছু লোক তারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন ফিল্ডে গিয়ে কাজ করে ডেটা কালেক্ট করার, সেগুলোই দেখার দরকার, সেগুলোই দেখবেন। অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স গুলো এখন কিন্তু খুব প্রবলেমেটিক। ইনফ্যাক্ট আমার মনে হয়, আমি তো অ্যাপ্লাইড কাজ করি না, কিন্তু আমার মনে হয় নীলেন্দ্রবাবু, এটা ঠিক যে ভুল আগেও ছিল এখনো আছে, কিন্তু আর ভুলের মধ্যেই আমাদের বাঁচতে হবে। কিন্তু আমার মনে হয় পরন্তু এখন যেটা বললাম, আমার মনে হয় এখন অনেকটাই বিশ্বাসযোগ্য হয়েছে, অনেকটাই হয়নি। কোভিডের কথাই ধরা যাক, শুধু আমাদের দেশ বলে না, কোভিডে ধরা হচ্ছিল
1 কোটি লোক মারা গেছে, সেটা এখন কত না সারা বিশ্ব জুড়ে 1.5 কোটি মারা গেছে। আগে সেটা ভাবা হচ্ছিল এরকম মানে একটা শূন্য কম বোধহয়, 15 লাখের জায়গায় 1.5 কোটি এরকম কিছু একটা। হ্যাঁ, এতটাই তফাৎ। হ্যাঁ, তো কিন্তু তাও ভালো হচ্ছে বলে আমার ধারণা এখন। ভালো আচ্ছা, হচ্ছে। আমি এবারে একদম আবার আড্ডা মারতে গিয়ে সত্যি বহুদূর চলে গেছি। আচ্ছা নীরেন্দ্র বাবু, অজস্র ধন্যবাদ, নমস্কার জানাই আপনাকে। আবার অন্য কোনো আপনার সঙ্গীকে এখানে আমি তাহলে আনতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তো পরন্তপ দা, এইবারে আমরা তো মুদ্রাস্ফীতি নিয়ে কথা বললাম, এইবারে পুরনো প্রশ্নটাই ফেরত আসি, সেটা হচ্ছে সুদের হার। তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছিলই, এইবার সুদের হার যদি বাড়ায় সেন্ট্রাল ব্যাংক, তাহলে আমাদের সেই মুদ্রাস্ফীতিটা কমানোর একটা উপায় এটা। তো তাই যদি হয় তাহলে হলো না কেন, এখনো ইনফ্লেশন বেড়েই চলছে কেন? তো এইখানে একটা প্রশ্ন এসে, আমি প্রশ্নটা নিচ্ছি। প্রশ্নটা করেছেন উপমন্যু ভট্টাচার্য। উনি একটা শব্দ ব্যবহার করেছেন যেটা আমরা আজকাল বেশ শুনছি, সেটার নাম হচ্ছে স্ট্যাগফ্লেশন। তো মুদ্রাস্ফীতি কমছে তো নাই, বেড়েই চলেছে, শুধু নয় মানে স্ট্যাগনেটেড ইনফ্লেশন হয়ে যাচ্ছে। তো এবারে সেটা কি আপনারও তাই মনে হচ্ছে? সেই আশঙ্কা এটি একটি এটা একটা মৌলিক প্রশ্ন যে কেন মুদ্রাস্ফীতির ফলে যে স্ট্যাগফ্লেশন, অর্থাৎ আমাদের ইকোনমি স্লো ডাউন করছে, কিন্তু করে আবার সেটা ডেফিনেটলি ইনফ্যাক্ট কিছুদিন আগেই ফাইন্যান্সিয়াল টাইমস একটি লেখা বেরিয়েছে যে আমাদের সারা পৃথিবী একটা স্ট্যাগফ্লেশনের সম্মুখীন হতে চলেছে। স্ট্যাগফ্লেশন সম্বন্ধে আমি যেটুকু বুঝি বলি, স্ট্যাগফ্লেশন মানে হলো যে আমাদের গ্রোথ বৃদ্ধিটা ক্রমশ কমে আসবে, যে আগে যে রেটে বাড়ছিলাম সেই রেটে আর বাড়ছি না। আগে যদি 4% বাড়ছি না, এখন 2% বাড়ছি, সবকিছু ক্রমশ কমে আসছে বৃদ্ধি। এদিকে যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি আমরা টেক্সট বুক ডিমান্ড সাপ্লাই ধরে একদিন শুরু করি, সাপ্লাই কার্ভ আছে, ডিমান্ড কার্ভ আছে। আমার যদি সাপ্লাই চেইনের প্রবলেম কন্টিনিউয়াসলি চলতে থাকে, নানা রকমের বটলনেক বেড়ে যাচ্ছে, এদিকে আমি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিলাম, করে আমি আরো প্রোডাকশন কস্ট বেড়ে গেল, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো, ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে তাদের বড় করতে গেলে তাদের প্রচুর ইন্টারেস্ট রেট দিতে হবে, তারা হয়তো বিজনেস বন্ধ হয়ে গেল, ব্যাংকরাপ্সি বাড়লো। সেগুলো যদি বাড়ে তাহলে কি হবে? তাহলে তো সাপ্লাই বটলনেকটা আরো বেড়েই যাচ্ছে। তারপরে সাপ্লাই কার্ভটা উপরের দিকে শিফট করা মানে খারাপ, রাইট? অর্থাৎ আপনি একই কোয়ান্টিটিতে বেশি প্রাইস চার্জ হচ্ছে, করতে করতে তারপরে যে ইকুইলিব্রিয়াম প্রাইস, যেটা যেখানে ডিমান্ড আর সাপ্লাই ইন্টারসেক্ট করে, মানে এইটুকুন আমাদের জানতেই হবে, ডিমান্ড সাপ্লাই। হ্যাঁ, আর সেটা কি হবে? তাহলে কোয়ান্টিটি কমবে, দাম বাড়বে। এইটাই হলো স্ট্যাগফ্লেশনের একদম টেল সিম্পটম, রাইট? যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আর উৎপাদন কমে যাচ্ছে, কারণ অনেক কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেল। তা এই জিনিসটাই হয়তো ঘটবে যদি সেন্ট্রাল ব্যাংক কি কারণে ইনফ্লেশনটা হচ্ছে সেটা না জেনে জাস্ট ইউএসএ তে বাড়িয়ে দিল, ঠিক আছে আমরাও বাড়িয়ে দিই। এটাই কিন্তু ভারতবর্ষে রিসেন্টলি হয়েছে। 4% থেকে হঠাৎ 4 কত বোধ হয় 4.4% এর মধ্যে 40 বেসিস পয়েন্ট বেড়ে গেছে। মানে রোগটা ঠিক না বুঝে আমরা একই ওষুধ দিয়ে ফেলেছি, তাই দাম করে দিয়ে দিলাম যে একই রোগ না বুঝে। এখন ঘটনা হলো যে অ্যাকচুয়ালি এটা খুব ভালো কথা বলে, এটা মেডিকেল সায়েন্সের সঙ্গে ইকোনমিক্স এর বিরাট কানেকশন আছে। আমার বুকে ব্যথা করছে, আমি গেলাম, কি করে আমাকে হার্ট অ্যাটাক হলো না আমার কি হলো, কোলেস্টেরল বাড়লো, তাও দেখা গেলো পেটে আমার গ্যাস হয়েছে, তার জন্য বুকে ব্যথা। এখন ব্যাপারটা হলো এখন যদি আমি যদি একটা কোলেস্টেরল ওষুধ খেয়ে নিই বা অন্য কিছু কন্টিনিউয়াস ট্রিটমেন্ট শুরু করে দিলাম, তাহলে তো অন্যরকম সমস্যা হবে। এইখানে আমাদের মৌলিক কারণটা যদি না জেনে আমরা যদি একটা দাওয়াই দিয়ে দিই ইন্টারেস্ট রেট, এটা ঠিক নয় না। সেটা সেক্ষেত্রে যে আমার আমি কি খুব ডাইগ্রেস করে যাচ্ছি, আমি এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করি। একেবারেই না। কেন সেন্ট্রাল ব্যাংক বাড়াচ্ছে, ফেড কেন? কিছুদিন আগে জিম বুলার্ড, মানে ফেড সেন্ট লুইসের প্রেসিডেন্ট, একটা বক্তৃতা দিয়ে দিলেন, শুনেছিলাম আমি ওই প্রিন্সটন একটা ওয়েবিনারে। কেন বাড়াচ্ছে, কেন ইন্টারেস্ট বাড়াচ্ছে বললেন? নামটা আরেকবার বলুন। জেমস বুলার্ড কিসের প্রেসিডেন্ট বললেন? ফেডারেল রিজার্ভ সেন্ট লুইস। একে আমি চিনিও। আচ্ছা, এই ভদ্রলোক খুব ভালো বললেন। তাকে
কেন বাড়াচ্ছেন? এরা তো বোকা নন যে এরা আমি যে কথাগুলো বলছি ওরা কি বোঝেন না যে আমি যে ইন্টারেস্ট রেটটা বাড়ালে কি ঘটতে পারে? তাদের দুটো কারণে কিন্তু তারা ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, সেটা আমি এটা বলে দিই কেন এরা ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে। প্রথম কারণটা হলো যে আমাদের এই ইনফ্লেশনটা অ্যাকচুয়াল ইনফ্লেশন হচ্ছে, আর মানুষের একটা প্রত্যাশা আছে যে মূল্য বৃদ্ধিটা কি ঘটবে, এটা হলো এক্সপেক্টেড ইনফ্লেশন। এখন আমি যদি মনে করি যে ইনফ্লেশনটা আরো বাড়বে, ইট কুড বি সেলফ ফুলফিলিং, সত্যিই বাড়বে, যাহা ভাবিবেন তাহাই হইবে। এবং সেটা কেন হচ্ছে তার পিছনে অনেক অর্থনীতির তত্ত্ব আনা যেতে পারে, সেলফ ফুলফিলিং, সেটার মধ্যে গেলাম না। কিন্তু যদি মনে করি যে একটা চট করে ওই আড্ডার মেজাজি, মানে আপনি ভাবছেন বাড়বে আর আমি যদি না ভাবি তাহলে একটা মানে সামগ্রিক ভাবার ব্যাপার আছে। তো মানে আপনি বলছেন সবাই মিলে একসাথে যদি আমরা ভাবি যে যদি ভাবতে থাকে যে বাড়বে, তাহলে আমি যাই এখনই জিনিসপত্র কিনে ফেলি। হ্যাঁ, তো তাহলে একটা সেটা একটা হ্যাঁ বুঝলাম সত্যি সত্যি বেড়ে গেল। হ্যাঁ, এটাই হলো সেলফ ফুলফিলিং প্রফেসি, যে যাহা ভাবিবেন তাহাই হইবে। তখন সকলেই যদি এক্সপেক্ট, এখন এই যে সেন্ট্রাল ব্যাংক বাড়াচ্ছে ইন্টারেস্ট রেটটা, এই প্রত্যাশা নিয়ন্ত্রণ, যে দেখো আমরা কিন্তু ভেরি সিরিয়াস, আমরা ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছি বিকজ উই আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি। এটাকে বলে ফরওয়ার্ড গাইডেন্স। সেন্ট্রাল ব্যাংক ফরওয়ার্ড, আগামী নির্দেশিকা, আমি এটা বাংলা করছি, যে আমি বলে দিচ্ছি যে দেখো আমরা হলাম ভগবান, আমরা ইন্টারেস্ট রেট কন্ট্রোল করি, কিন্তু তারা কিন্তু ভগবান নন। ইন্টারেস্ট রেটটা কিন্তু কন্ট্রোল হচ্ছে লোন ডিমান্ড আর লোন সাপ্লাই দিয়ে। অর্থাৎ কি বলবো, যে লগ্নির বাজারে একটা চাহিদা আছে, সরবরাহ কার্ভ আছে, তাদের দিয়ে এই ইন্টারেস্ট রেট ডিটারমিন হচ্ছে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক বলছে যে আমরা হলাম ভগবান, আমরা যা বলবো ইন্টারেস্ট রেট সেদিকেই যাবে, খানিকটা যায় সেদিক থেকে। এখন সেটা যদি করে তারা এই আগামী নির্দেশিকা দিচ্ছে করে এই শর্ট টার্ম ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল, তারপর লং টার্ম রেটটাও বাড়লো, একটা ইল্ড কার্ভ বলে ব্যাপার আছে, তারপর সেটাকে তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণ করে ইনফ্লেশনের এক্সপেকটেশনটাকে কন্ট্রোল করা, অর্থাৎ এই প্রত্যাশাটা। এখন এই আগামী নির্দেশিকাটা কতটা ভালো কাজ করবে সেটা নট ভেরি ক্লিয়ার। তার কারণ হলো যে তুমি যেটা বললে যে তুমি যেভাবে প্রত্যাশা করছো মুদ্রাস্ফীতির, আমার প্রত্যাশা তার সঙ্গে মিলতে নাও পারে, গরিব মানুষের প্রত্যাশা আর ধনী লোকের প্রত্যাশা ততটা বাড়তে নাও পারে। একজন খেটে খাওয়া মানুষ হয়তো ভাবতে পারেন যে ইনফ্লেশন তো আমাকে মেরেই ফেলবে, যা তা অবস্থা হবে, আরেকবার এতে কি আছে, এইটুকুন বাড়লো এতে কি, আই ডোন্ট কেয়ার। এখন এই ঘটনা হলে যে এই ইনফ্লেশন এক্সপেকটেশন আর কোয়াইট হেটেরোজিনিয়াস। ইনফ্যাক্ট এটা নিয়ে অনেক কাজটাই আছে অনেকে। ইনফ্যাক্ট আমাদের একজন সিনিয়র লোক কাজল লাহিড়ী এটা নিয়ে অনেক কাজ করেছেন, ইনফ্লেশন এক্সপেকটেশনের। যাই হোক, তা এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো সেটা একটু টেকনিক্যাল, যে বাজারে একটা জিনিস, একটা সুদের হার আছে যেটাকে বলে, আমি বাংলায় বলবো প্রকৃত সুদের হার। প্রকৃত মানে ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট রেট। আচ্ছা, রিয়েল ইন্টারেস্ট রেটের বাংলা করলে প্রকৃত দাঁড়ায়। আর নমিনাল মানে বাজারের যে ইন্টারেস্ট রেট, সেটাকে আমি বাজারের রেট বলবো। আচ্ছা, বাজারের রেট থেকে ইনফ্লেশন বাদ দিলে রিয়েল রেট পাওয়া যায়। এটা মানে অর্থাৎ যদি 5% ইন্টারেস্ট রেট আছে, 5% মানে 100 টাকা আমি যদি সেভ করি আমি 105 টাকা পাবো। কিন্তু 2% যদি ইনফ্লেশন হয়, 2% খেয়ে নিল ইনফ্লেশন, তবে অ্যাকচুয়ালি আমি পাবো 103 টাকা। সেটা হলো রিয়েল 3% রিয়েল ইন্টারেস্ট রেট। সেটাকে হলো প্রকৃত। এই প্রকৃত রিয়েল ইন্টারেস্ট রেটটা একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট। সেই ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট রেট হলো সেই ইন্টারেস্ট রিয়েল ইন্টারেস্ট যেখানে সমস্ত মানুষ চাকরি পেয়ে গেছে, ফুল এমপ্লয়মেন্ট, বুঝতে পারছো, সমস্ত ক্যাপাসিটি ফিল্ড হয়ে গেছে, সেই লেভেলে যে রিয়েল ইন্টারেস্ট রেট সেটাকে বলছি ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট রেট। অর্থনীতিতে যারা ম্যাক্রো করেছেন, সেটা আমাদের একটা আইএস কার্ভ আমাদের মীরবাবু শিখিয়েছেন। সেটা অ্যাকচুয়ালি আইএস কার্ভ বলে একটা আছে, তা সেটা যার সঙ্গে পোটেনশিয়াল আউটপুট বা ফুল এমপ্লয়মেন্ট। মীরবাবুর ক্লাসে শেখা কিন্তু খুব সহজ কথা নয়। আমি একটা টার্ম করেছি, আমরা গোটা ক্লাস ফেল মেরেছিলাম। আমি ফেল করেছি না, আমি ফেল করেছি, ওটা তো কোনো লজ্জারই। কিন্তু ব্যাপারটা হলো যে ওটা তো কোনো লজ্জারই ব্যাপার। কিন্তু বীরবাবু কি শিখিয়েছিলেন সেটা আমি পোস্ট গ্রাজুয়েটে গিয়ে জানতে পারলাম, যে উনি যা বলেছেন সেগুলো আমি সবই জানি। তখন দেখা যাচ্ছে যে উনি সবকিছুই পড়িয়ে দিয়েছেন। তখন যখন পড়াচ্ছেন বিভীষিকা, কি হচ্ছে ক্লাসের মধ্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কামিং টু দিস রিয়েল ইন্টারেস্ট রেট আইএস কার্ভ, যার সঙ্গে পোটেনশিয়াল আউটপুট মিলছে, সেটা হলো রিয়েল ইন্টারেস্ট রেট ন্যাচারাল।
সেই ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট রেট যা আছে এই মুহূর্তে সেই রিয়েল ইন্টারেস্ট রেটটা হলো নেগেটিভ, তার থেকে অনেক কম। এখন সেন্ট্রাল ব্যাংক চাইছে ইকোনমির রিয়েল ইন্টারেস্টটাকে ন্যাচারাল জায়গায় নিয়ে যেতে, ইন্টারেস্ট রেটটাকে বাড়াতে পারে। একসময় ইন্টারেস্ট রেটটা জিরোতে চলে গেছিল, সেটা সকলেই জানে, যখন আমাদের গ্রেট রিসেশনের পর সেটাকে বাড়িয়ে রিয়েলটা ওটাকে যাতে বাড়িয়ে তার এই কারণে তারা বলছে এখন আমরা ইন্টারেস্ট রেটটাকে বাড়াতে পারি। অ্যাকচুয়ালি 2.5%, কেউ কেউ বলছে 6% পর্যন্ত ফেড বাড়াতে পারে করে ন্যাচারালি পৌঁছতে, কেননা ইকোনমি ইজ ডেসিলারেটেড। মানে তারা বলছে যে স্ট্যাগফ্লেশন কমানোর জন্য ইন্টারেস্ট রেটটা বাড়ানো দরকার, যাতে আমাদের ইকোনমি আবার পোটেনশিয়াল জায়গায় ফিরে আসে। এই দুটি মৌলিক কারণ, একটা হলো যে মানুষের প্রত্যাশা নিয়ন্ত্রণ খাদ্য মানে দ্রব্য মূল্য বৃদ্ধির ব্যাপারে, আরেকটা হলো ইকোনমি যাতে ন্যাচারাল রিয়েল ইন্টারেস্ট রেটে আসে এবং ঠিক গ্রোথটা হয়, যে গ্রোথ। আচ্ছা, থ্যাংক ইউ পরন্তদা। আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি, সেটা হচ্ছে যে যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন, আমি সেই প্রশ্নগুলো যতটা পারছি মুখে বলার চেষ্টা করছি। কিন্তু নীলেন্দ্র বাবুর মতো যদি কেউ আমাদের আড্ডাতে আবার নিজেরা সরাসরি যোগদান করতে চান, আমরা তাদেরকে আমাদের এই স্ট্রিমইয়ার্ডের লিঙ্কটা পাঠাতে পারি। তো আমরা তাদেরকে ইনবক্সে এই লিঙ্কটা পাঠাচ্ছি। যদি আপনি আপনার ইনবক্সটা দেখেন তাহলে একটা লিঙ্ক পাবেন। যারা প্রশ্ন করেছেন তাদের কথা বলছি, আমি নাম করেই না হয় বলছি। আমরা লিঙ্ক পাঠিয়েছি অরূপ রতন মুখোপাধ্যায়কে, সুপ্রভাত বাওয়ালিকে এবং সত্যজিৎ ঘোষকে। যদি যোগ দিতে চান লিঙ্কটাতে ক্লিক করুন, তাহলে আপনাদের সঙ্গে নীলেন্দ্রবাবুর মতো আমরা যেভাবে কথা বললাম সেইভাবে খানিকক্ষণ আমরা কথা বলতে পারি। আর যদি যোগ না দিতে চান কোনো অসুবিধা নেই, আপনাদের প্রশ্ন আপনারা এখানে করতেই পারেন, আমি সেগুলো পরন্তদাকে পড়ে শোনাতে পারি। হ্যাঁ, বলো বলো। আমার এক বন্ধু, আমার কলেজের এক বন্ধু এখানে আছেন, সত্যজিৎ, তিনি অনেক প্রশ্ন করছেন আমাকে, আমি তাকে কিন্তু আমন্ত্রণ করব যদি উনি আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যজিৎ বাবুকে বললাম যোগ দিতে। সত্যজিৎ বাবু যদি শুনতে পান, আপনাকে আমরা লিঙ্ক পাঠিয়েছি, যদি লিঙ্কটা দেখতে পান সত্যজিৎ বাবু তাহলে জয়েন করুন। আচ্ছা, সত্যজিৎ বাবু যতক্ষণ আসছেন ততক্ষণ ওনার প্রশ্নটা নিয়েই কথা বলা যাক। উনি আপনার কলেজের বন্ধু, মানে কলকাতার কলেজের বন্ধু? কলেজ ইউনিভার্সিটি আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আচ্ছা, তো উনি এখন কোথায় আছেন? স্ক্র্যান্টন ইউনিভার্সিটি, পেনসিলভানিয়া। আচ্ছা, তো ওর সঙ্গে আমি পেপারও লিখেছি অনেকদিন। আচ্ছা, তো সত্যজিৎ বাবু এখানে যে প্রশ্নটা করেছেন একদম শেষ কথাটা, এটা যদি একটু বুঝিয়ে বলেন পরন্তদা। there is a historical precedence in the US. কিসের প্রেসিডেন্সের কথা উনি বলছেন? যে মানে এটা আমি সত্যজিৎকে জিজ্ঞেস করবো, একটু যদি খুলে বলে। সত্যজিৎকে আমি জানি না। তো আমার মনে হচ্ছে সত্যজিৎ যদি আসেন তাহলে তো ভালোই, যতক্ষণ না আসছেন আমার মনে হচ্ছে উনি বলতে চাইছেন। এসে গেছেন। নমস্কার সত্যজিৎ দা। সত্যজিৎ যদি আসেন তাহলে তো ভালোই, যতক্ষণ না আসছেন আমার মনে হচ্ছে। সত্যজিৎ দা, আপনার একো হচ্ছে, আপনি যেটাতে শুনছিলেন সেইটা যদি বন্ধ করে দেন, অন্য ডিভাইস বন্ধ করে দিলে ভালো হয়, বা অন্য উইন্ডোটা ক্লোজ করে দিলে ভালো হয়। কোনটা যেটাতে আপনি আমাদের কথাটা শুনছিলেন সেই ফেসবুক উইন্ডোটা একটু ক্লোজ করে দিন প্লিজ, করে দিন বা মিউট করে দিন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার সত্যজিৎ দা, আপনার প্রশ্নটা তো আমরা করেছি। আমার প্রশ্ন ছিল না, কারণ বলতে কি বলছেন? সত্যি কথা বলতে যে পরন্তপাড়া, আমি এটা নিয়ে আমরা মাঝে মধ্যেই আড্ডা মারি যখন আমাদের বিশেষ কোনো কাজ থাকে না। ফলে আমার কাছে মানে আমার কোনো আলাদা করে প্রশ্ন নেই, আমার যে মানে যা বক্তব্য সেটা পরন্ত খুব ভালো মতোই জানে। ফলে আপনারাই আড্ডা মারুন, আমি জাস্ট মানে দেখছি। বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ পরন্ত পড়াতে যেতে হবে। সত্যজিৎ যদি একটু বলে সেই হিস্টোরিক্যাল প্রেসিডেন্টস ব্যাপারটা আমি কিন্তু জানি না। মানে দু তিনটে জিনিস, সেটা হলো যে এই যে ল্যারি সামার্স এর কথা যেটা পরন্তব বলল, যে ল্যারি সামার্স এর যে মানে সতর্কীকরণ ছিল আগে, বিশেষত ওই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন আবার জানিয়েছিল যে তারা কি করে রাদার স্টিমুলাস প্যাকেজটাকে আরো বাড়াবে বা কন্টিনিউ করবে, আর সেটা কিন্তু মোটামুটি ল্যারি সামার্স যেটা বলেছিলেন সেটা হলো শুধু ডিম্যান্ড সাইড ফ্যাক্টরস নিয়ে।
যে লোকের আয় অনেক বেড়ে যাবে এবং তারা অনেক জিনিসপত্র কিনবে, এবং ওই পরন্ত যেটা সারাক্ষণ ধরেই বলছে ডিম্যান্ড সাইডের ডিম্যান্ড কার্ভটা ডান দিকে সরতে শুরু করবে, এবং যেহেতু ডিম্যান্ড কার্ভটা ডান দিকে সরতে শুরু করবে তো দামটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। তা সেটা মানে ঘটেছে, মানে না ঘটার মানে কোনো কারণ নেই, এবং সেটা ঘটেওছে। কিন্তু এই মুহূর্তে বা বেশ কয়েক মাস ধরে যে জিনিসটা চলছে সেটা আমেরিকায়, আমি আমেরিকার সম্বন্ধে একমাত্র বলতে পারি, সেখানে কিন্তু এই যে ডিম্যান্ড সাইড ফ্যাক্টরটা তার থেকেও অনেক বেশি কাজ করছে সাপ্লাই সাইড ইস্যুস, সাপ্লাই চেইন ইস্যুস, এবং পার্টিকুলারলি এই ধরুন জানুয়ারি মাস থেকে শুরু করে, খুব সোজা ব্যাপার, জানুয়ারি মাসে দেখা যায় আমরা যেভাবে ধরুন এনার্জি প্রাইসটা দেখি, তা এনার্জি প্রাইসের সব থেকে সোজা ব্যাপার হলো অন্তত আমেরিকার ক্ষেত্রে যে লোকেরা তারা গ্যাস স্টেশনে গিয়ে যখন গাড়ির জন্য গ্যাস কিনছে তারা কত টাকা পে করছে, রাইট? তা আমাদের সারা পৃথিবীর মধ্যে প্রায় মিডল ইস্ট বাদ দিলে আমাদের গ্যাসের দাম বরাবরই অনেক কম ছিল প্রায় সমস্ত জায়গার তুলনায়। তা আমাদের ধরুন জানুয়ারি মাসের গোড়ায় আমাদের গ্যাসের দাম ছিল, অ্যাভারেজ প্রাইস আমেরিকাতে ছিল $3.31 এক গ্যালন হলো 3.78 লিটার। সেটা ধরুন এই ইউক্রেন ইনভেশনের পর সেটা বেড়ে গেছে, এখন অ্যাভারেজ প্রাইস হলো বোধহয় গতকাল $4.42। মানে এই যে একটা প্রচন্ড বেড়ে যাওয়া, এটা কিন্তু সাংঘাতিকভাবে কাজ করেছে আমেরিকার আপনার মূল্য বৃদ্ধিতে। পরন্ত আমি মুদ্রাস্ফীতির কথাটা বলবো না, কারণ সত্যি সত্যিই আমাদের ইনফ্লেশন আর মুদ্রাস্ফীতি দিয়ে হয় না। না না, এই কথাটা বলা উচিত নয়, এটা আমার মূল্য বৃদ্ধি বলা উচিত। ফলে এই যে মূল্য বৃদ্ধিটা হচ্ছে তার অনেকটাই আমাদের ইংল্যান্ডেরও একদম একই গল্প, আপনি নিশ্চয়ই জানেন। আমাদের এখানে 1 লিটারের দাম ছিল 1.10 1.20, মানে 1 পাউন্ড 10 সেন্ট, সেটা এখন 1.60 1.70 1.80 হয়ে গেছে। ভেবে দেখুন তাহলে ওই আমি যেটা বলতে, আমি আমেরিকায় বহুদিন ছিলাম, সেটা তখন স্বপ্নের দিন, সেগুলো তখন 87 সেন্টস এরকম ছিল একটা গ্যালন পার গ্যালন। হ্যাঁ, তুই যখন ছিলি, সরি আমরা কিন্তু নিজেদের মধ্যে, হ্যাঁ হ্যাঁ তুই বলুন, আমাকেও তুই বলতে পারেন, করতে পারেন। তখন আমরা যখন ছিলাম, হ্যাঁ আপনাদের সেই স্বপ্নের দিনে আপনারা শুধু বার্গার কিং এ বড় বড় বার্গার খেতেন। আমি 80 সেন্টও পে করেছি ভেবে দেখ। কিন্তু মানে এবার যে কথাটা বলছি, যেটা খুব মানে অ্যাকচুয়ালি আমেরিকার ক্ষেত্রে খুব শকিং, সেটা হলো যে জিনিসটা আমি দীর্ঘদিন ধরে আমেরিকাতে আছি, খাবার দাবারের জিনিস কটা বাড়তো না, প্রায় কখনোই বাড়তো না। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা খুবই সেদিক দিয়ে ভাগ্যবান বলতে পারেন যে বছরের পর বছর দিনের পর দিন আমরা প্রায় একই দামে জিনিসপত্র কিনে গেছি। মানে $1 বিগ হপার কিনেছেন, সেইটা তো? ওইটা বোধহয় খুব ঠিক না। স্টেপল ফুড যেগুলো, সেগুলো প্রায় হয়তো একই দাম। যেরকম ধরুন চিকেনের দাম, লেটস অ্যাসিউম যে বোনলেস ব্রেস্টের দাম যেটা, সেটা আমি মানে এটা এতটাই শকিং যে আমার বলতে বাধ্য হচ্ছি যে ধরুন গত 10 বছর ধরে আমার গ্রোসারি স্টোর, যেটা খুব যথেষ্ট বড় একটা চেন, সেখানে ধরুন গ্রোসারি স্টোরে 1 পাউন্ড চিকেনের দাম হচ্ছে $2। সেটা গত 10 বছর ধরে একদম। ওকে, গত 1 সপ্তাহে সেই দামটা বেড়ে হয়েছে $3। 50% দাম বেড়েছে সেখানে। এবং এই যে জিনিসটা, সেটা কিন্তু মূলত ড্রিভেন হচ্ছে আপনার ওই গ্যাস প্রাইসটা বাড়ার জন্য। কারণ আমেরিকাতে যেভাবে খাদ্য সরবরাহ হয় এবং মানে গ্রোসারি স্টোরে, সেটা কিন্তু পুরোটাই বড় ট্রাক দিয়ে হয়, আর কোনো অন্যভাবে কিছুতে হয় না। ফলে এক একটা বড় ট্রাকে যেভাবে আপনার ফুয়েল কস্টটা বেড়েছে, সেটা কিন্তু মানে আগে যা ছিল তার থেকে ফুয়েলের দাম যেভাবে বাড়ছে তার থেকে অনেক বেশি রেটে বেড়েছে ডিজেলের দাম। এবং যেহেতু ডিজেলের দামটা অনেক বেড়ে গেছে, সেই জন্য এই পুরো যে কস্ট ইনক্রিজ যেটা আমরা দেখতে পাচ্ছি,
সেটা যে, এবং যেটা আর কি লোকের, সাধারণ লোকের ওপর চাপ দিচ্ছে এই খাবার দাবারের দাম, সেগুলো কিন্তু বেড়ে গেছে অনেক বেশি সেই হিসেবে। ফলে যে আমরা 8% সিপিআই এর ইনক্রিজ দেখতে পাচ্ছি, বা কোর রেট অফ ইনফ্লেশন, আপনি যখন ধরি খাবারের দাম বা এনার্জির দামটা যদি বাদ দিয়ে দেন, যেটা ফেড দেখে, যেটা পরন্তপে একটু আগে বলছিল, যেটা ফেড দেখে সেটাকে কোর রেট অফ ইনফ্লেশন বলে, সেই কোর রেট অফ ইনফ্লেশনটা কিন্তু অনেক কম। কোর রেট অফ ইনফ্লেশনটা এখনো ধরুন আপনার 5%, 4.5%, 5% ওরকমের মাঝখানে দিয়ে যাচ্ছে। তার কারণ ওই সাধারণ ইনফ্লেশনের মধ্যে যে দুটো কম্পোনেন্ট আছে যেগুলো খুব ভলেটাইল, সবসময় আর কি তারা ওঠানামা করে, সেটা হলো, একটা হলো ওই খাবারের দাম, আরেকটা হলো ওই এনার্জির দাম। মানে যেগুলো ওটাকে কন্ট্রোল করা যায় না, সেই জন্য ওগুলোকে বাদ দিয়ে ফেড অন্য কোর রেট অফ আমি ইনফ্লেশন। বোকা বোকা প্রশ্ন করছি, তাহলে আমি যেটা নিয়ে কথা আমরা বলতে চাই নি এতক্ষণ সেইটা চলে আসছি। তাহলে কি সত্যজিৎ আপনি বলছেন ইউক্রেন যুদ্ধ না হলে এই এক্সট্রা যে জিনিসের মানে তেলের থেকে যে জ্বালানির যে দামটা সেটা হতো না? নিশ্চয়ই, মানে তেলের দামটা বাড়তো না। মানে কিন্তু আমি অধিকাংশ সময় ধরুন, তবে সত্যি একটা ব্যাপার আছে না, আমার প্রশ্নটা আগে করি চট করে। সেটা হচ্ছে যে আমি ঠিক ম্যাক্রো লোক নই, আমি ঠিক এসব ট্রেন্ড দেখি না, কিন্তু আমার যদ্দূর ধারণা তেলের দামের ট্রেন্ড কিন্তু বাড়ছিল এই যুদ্ধের আগেও। হ্যাঁ, তাহলে যুদ্ধ যদি না হতো তাহলে কি হতো? যে রেট অফ ইনক্রিজ, যেটা রেট অফ ইনক্রিজটা অনেক বেড়ে গেছে। আগে যেটা ধরুন যে হারে বাড়ছিল, এখন আর কি সেই হারে বাড়ছে না। আমেরিকার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের যে ধরুন যে আমাদের রিফাইনারিগুলো সব দেশের একদিকে, এবং সেইখানে যে রিফাইনারির মধ্যে ডিফারেন্ট সাপ্লাই বটলনেক হচ্ছিল, কারণ অধিকাংশ সময় রিফাইনারিতে যারা কাজ করে, এবং যেটা পরন্তপ কিছুক্ষণ আগেও যেটা বলেছিল, তারা অনেকেই বেটার ওয়ার্কিং কন্ডিশনের জন্য, বেটার ওয়েজেসের জন্য তারা অনেকে কাজ করতে চাইছে না, অথবা তাদের মানে চাহিদাটা বেটার, মানে ভালো, আরেকটু বেশি আয়ের জন্য তারা করছে। ফলে বেশ কিছু ওয়ার্কিং ক্যাপাসিটি কিন্তু রিফাইনারিতে কমে গেছে, সেটা অনেক দিন ধরেই কমে গেছে, এটা নতুন কিছু না, বেশ কিছুদিন ধরেই সেটা চলছে। ফলে সেই একটা ব্যাপার এর মধ্যে আছে, ফলে একটু একটু বাড়ছিল। আমাদের সবসময় এই ধরুন যখন গ্রীষ্মকাল আসে তখন দামটা একটু বাড়তে থাকে, কারণ চাহিদা বাড়ে, এবং সেই তুলনায় সরবরাহটা বাড়ে না, কারণ ওই গ্রীষ্মকালে যে গ্যাসোলিনটা ব্যবহার করা হয় গাড়িতে, তার মানে তার গ্রেডটা একটু আলাদা, এবং সেটা তৈরি করার জন্য একটু সময় লাগে, সেই সমস্ত কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। বাট ওগুলো ভুলে যাই। পরন্তপ যে জিনিসটা হিস্টোরিক্যাল প্রেসিডেন্সের কথা বলছে, এই কদিন আগেই পরন্তপের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, এবং যে ফেডের এই যে ইন্টারেস্ট রেট বাড়ানো, এবং ফেড যে এখনো বলছে যে ইন্টারেস্ট রেট আরো বাড়াবে, সেটা বেসিক্যালি ওই যে ও যেটা বলছিল যে প্রত্যাশিত ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি, সেটাকে এফেক্ট করার জন্য। তার কারণ অধিকাংশ ক্ষেত্রে ফেড যেটা করে, ফেড তো শুধু ডিমান্ড সাইডটাকে এফেক্ট করতে পারে, ফেড তো আর এই আপনার ধরুন সাপ্লাই চেইন বা অন্যান্য জিনিস, তাকে আর ফেড কি করে করবে? ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে লগ্নির হারটাকে কমানো, লগ্নির হারটা যদি কমে তাহলে জাতীয় আয় কমে যাবে, এইভাবে জিনিসটা চলে। এখন এবং এটা একেবারে সত্যি কথা যে মানে আমি বিশ্বাস করি না যে ফেডের এই পলিসিটা যে খুব সাংঘাতিক ভাবে কাজ করে বা কাজ করার আছে এই ক্ষেত্রে, যেখানে অধিকাংশটাই ইনফ্লেশনের মানে কস্ট দিয়ে হচ্ছে, সাপ্লাই সাইড দিয়ে অন্তত এখন হচ্ছে অনেকটা, সেটা অ্যাবসলিউটলি ঠিক। কিন্তু হিস্টোরিক্যাল প্রেসিডেন্টস পরন্তপ যেটা আমি বলছিলাম, সেটা হলো তুই যদি ফিরে যাস 1982 আর 83-তে, তখন এই গ্রেট রিসেশনের আগে আমেরিকার সব থেকে বড় যে রিসেশনটা হয়েছিল গত 40 বছরে, সেটা কিন্তু 1982-83 ইনফ্লেশন এবং রিসেশন, এবং সেটা হয়েছিল এই ব্যাকগ্রাউন্ডে, যখন তোর মানে 70-এর দশক শেষ হয়ে গেল। 70-এর দশকে সারা পৃথিবীতেই এবং উত্তর আমেরিকা সাংঘাতিকভাবে এফেক্টেড হয়েছিল। সেটাকে আমরা যেটা বলি অয়েল শক, যে সারা বিশ্বের বাজারে অয়েলের দাম দুটো শকে অয়েলের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছিল, মানে রাতারাতি অয়েলের দাম 4 গুণ বেড়ে গেছিল, এরকম হয়ে গেছিল। এখন যখন সেটা হয়েছিল, তার একটা বিরাট এফেক্ট হয়েছিল ন্যাচারালি কস্ট অফ প্রোডাকশনের উপর। সমস্ত জিনিসপত্র তৈরি করার, উৎপাদনের দাম বেড়ে গেল।
তখন যে জিনিসটা হয়েছিল, যেহেতু দুটো জিনিসকে একসঙ্গে কন্ট্রোল করা যায় না, আমি ইনফ্লেশনও থামাবো, আবার আমি কোনোভাবে জাতীয় আয়কেও মোটামুটি একটা জায়গায় রাখবো বা লোকের এমপ্লয়মেন্টটাকেও একভাবে রাখবো, সে দুটো জিনিস অর্থনীতিবিদরা জানেন যে কখনোই একসঙ্গে করা যায় না। তাহলে কোনো একটা জিনিসকে ছাড়তেই হবে। তখন কার্টার অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমেরিকা ছিল, তাদের মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা যেটা করব, আমরা চেষ্টা করব যাতে জাতীয় আয়টা ঠিক থাকে এবং লোকের যে এমপ্লয়মেন্টটা সেটা যেন ঠিক থাকে। ফলে যখন 70-এর দশক শেষ হলো, তখন কিন্তু মোটামুটি আমেরিকাতে ফুল এমপ্লয়মেন্ট, অ্যাবাউট 6% মতো এমপ্লয়মেন্ট সেখানে, মানে আনএমপ্লয়মেন্ট রেটটা তখন 6%-এ নেমে গেছে। সেটাই তখন মোটামুটি ন্যাচারাল রেট, যেটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট ছিল। কিন্তু তখন ইনফ্লেশন রেটটা অনেক বেড়ে গেছে, যেটা আমেরিকাতে বিশেষ ছিল না। তখন ধরুন আপনার ইনফ্লেশন রেটটা ডাবল ডিজিট ইনফ্লেশন রেটে আমরা ঘোরাঘুরি করছি, 11-12%। সেই সময় যখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন হলো রোনাল্ড রেগানের 80 সালের গোড়ায়, তখন যে ফেডের যে চেয়ারম্যান ছিল পল ভোলকার, তিনি দেখলেন যে এই ইনফ্লেশনটা ভালো না, এত বেশি ইনফ্লেশন। উনি কিন্তু খুব র্যাপিডলি তখন ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করেছিলেন, মানে এত র্যাপিডলি বাড়িয়েছিলেন যে লিটারালি 1.5 বছরের মধ্যে ইনফ্লেশন রেটটা কিন্তু ওই লেভেল থেকে, ডাবল ডিজিট রেট থেকে অনেকটা কমে গেছিল, কিন্তু কমে গিয়ে 4-5% নেমে গেছিল। এখন সেটাই আমি বলছিলাম যে একটা হিস্টোরিক্যাল প্রেসিডেন্স আছে, যে আমেরিকাতে যেটা ঘটেছিল ওই, কিন্তু মূলত ওই যেটা ঘটেছিল, মানে যেটা বলেছি সেটাই তো ঠিক কথা, যে ইনফ্লেশনারি এক্সপেকটেশন, যেটা প্রত্যাশিত ইনফ্লেশন যেটা হবে, সেটা লোকেরা মানে ভাবতে শুরু করেছিল ফেড এত কাজ করছে, নিশ্চয়ই তার একটা সুরাহা হবে এবং ইনফ্লেশন কমে যাবে। ফলে মোটামুটি সমস্ত লোকই তারা আশা করতে শুরু করলো যে ইনফ্লেশনটা কমবে, এবং ইনফ্লেশনটা এই ব্যাপারটাই জিম বুলার্ড তার ওয়েবিনারে বলেছেন, যে এই যে পল ভলকার এটাকে বলে ডিসইনফ্লেশন, মানে যে পলিসিটা, সেই সময়ে সেন্ট্রাল ব্যাংকের আরেকটা ইস্যু আমি বলি দিই, সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিবিলিটি, সেন্ট্রাল ব্যাংক কি ঠিক কাজ করছে লোকেরা খুব একটা শিওর ছিল না, সেন্ট্রাল ব্যাংকের লোকেরা বিশ্বাস করতো না। কিন্তু অ্যাটলিস্ট জিম বুলার্ড ক্লেম করেন যে এই ভোলকারের পরে এই ক্রেডিবিলিটিটা, বিশ্বাসযোগ্যতা, যে সেন্ট্রাল ব্যাংক যা করছেন আমাদের কল্যাণের জন্যই করছেন, এই ব্যাপারটা বেড়েছিল। সেটা ডেটা দিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়াল ইনফ্লেশন আর এক্সপেক্টেড ইনফ্লেশন তারা সব মোটামুটি একই দিকে যাচ্ছে। কোভিড এর পরে এই দুটো আলাদা হয়ে গেছে, অ্যাকচুয়াল ইনফ্লেশন। এটা আমি একটু বুঝবার চেষ্টা করি, আমার এটা ট্যান গেল। এই যে আপনি বলতে চাইছেন ক্রেডিবিলিটি কথাটা আসছে কোথেকে, তো এটা আমার ভাষায় যদি আমি বুঝতে চেষ্টা করি, তাহলে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক কোনো একটা কাজ করলে তার একটা ফল হিসেবে আমাদের একটা এক্সপেকটেশনের চেঞ্জ হয়, সেটা বলতে চাইছেন? সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিবিলিটি মানে সেন্ট্রাল ব্যাংক না, ক্রেডিবিলিটি বুঝলাম না, আমি বলছি যে সেন্ট্রাল ব্যাংক যদি মানে মোদ্দা কথা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের অ্যাকশনের ফলে আমি আমার এক্সপেক্টেড যে ইনফ্লেশন বা হোয়াট এভার মার্কেট প্রাইসটা ছিল, সেই এক্সপেকটেশনটা আমি রিভাইজ করবো। আমি চেষ্টা করছি যে বলছি ক্রেডিবিলিটি কি, মানে কোথা থেকে ক্রেডিবল। সেন্ট্রাল ব্যাংকের কিন্তু অলওয়েজ একটা জালিয়াতি করার পাবলিকের সঙ্গে একটা ইনসেন্টিভ আছে, সেটাই বোঝানোর চেষ্টা করছি কিভাবে। সেন্ট্রাল ব্যাংক বললো যে আমরা লো ইনফ্লেশন রাখবো, লোকেরা, মানুষরা বিশ্বাস করলো যে এটা ছেলেদের পড়াই, ইনফ্লেশন কমে যাবে। কিন্তু যেই মানুষরা বিশ্বাস করতে লাগলো যে ইনফ্লেশন কমে যাবে, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশনারি একটা পলিসি নিয়ে আউটপুট বাড়াতে পারে, এটাকে বলে ফিলিপস কার্ভ, বুঝতে পারছে? তার ফলে আউটপুটটা বাড়লে তখন এমপ্লয়মেন্ট বাড়বে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তখন কিছু ব্রাউনি পাবে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক যা বলছেন সেটা কিন্তু তিনি কার্যক্ষেত্রে নাও করতে পারে। সেটা যদি করে তাহলে মানুষ কিন্তু বুঝেই যাবে যে সেন্ট্রাল ব্যাংক যা বলছেন তা কিন্তু করবে না, এবং সেটা তখন ল্যাক অফ ক্রেডিবিলিটি। তো এই ক্রেডিবিলিটিটাকে অর্জন করতে গেলে সেন্ট্রাল ব্যাংক যা বলছে সেটাকে দে হ্যাভ টু অ্যাডিয়ার টু দিস। এই ক্রেডিবিলিটি নাকি 80s এর পর থেকে, জিম বুলার্ড বলছে অনেক বেশি 90s এর পরে ক্রেডিবল হয়েছে সেন্ট্রাল ব্যাংকের পলিসি। কিন্তু খুব সারপ্রাইজিং রিজন, আফটার কোভিড এই অ্যাকচুয়াল এক্সপেক্টেড এই ইনফ্লেশন দুটো ফার অ্যাপার্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে, ইট ইস এ রিসার্চ কোয়েশ্চেন, উই ডোন্ট নো। ওকে, এখন আমাদের ক্রেডিবিলিটি কমে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংকে। এটার মধ্যে আমি খুব একটা এটাকে বাড়াবো না, সেটা হলো যে
অ্যাবসলিউটলি রাইট। এবং এই ক্রেডিবিলিটি বাড়ার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হলো সেটা হলো পল ভোলকারের ভীষণ সাকসেসের জন্য, যে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ইনফ্লেশনটাকে কমাতে পেরেছিল, এটা ঠিক। কিন্তু আরো একটা জিনিস ঘটেছিল, এবং তখন লোকেরা দেখলো, আমি যখন প্রথমে দেশে এসেছি, মানে পরন্তম মোটামুটি একই সময় এসছে, তখন আমরা কিন্তু এরকম যে প্রতি মুহূর্তে যে একটা ফেডের মিটিং হচ্ছে, ফেডের মিটিং ইউজুয়ালি বছরে 7 বার হয়, তা ফেডের মিটিং যে হচ্ছে তাতে কি হবে, ফেড মানে ইন্টারেস্ট রেটটাকে কি করবে, তার আগে থেকে যে স্পেকুলেশন বা ইত্যাদি, সেই জিনিসগুলো কিন্তু খুব একটা দেখতাম না টিভিতে। তার একটা বিরাট কারণ হলো টিভিতে তখন এত চ্যানেল ছিল না, এবং টিভিতে এরকম কোনো ডেডিকেটেড চ্যানেল ছিল না যারা সারাদিন শুধু ফাইন্যান্সিয়াল জিনিসপত্র নিয়ে কথা বলবে। এবং তারপরে ধরুন 90s পর থেকে যখন আমাদের এই ইন্টারনেটের রেভলিউশন হলো, তখন তো জিনিসটা আরো বেড়ে গেল। ফলে তখন এখন লোকেরা সবসময় ফেডকে ওয়াচ করতে পারে। ফলে ফেড নিজেরাও জানে যে ফেড আগে যে জিনিসটা করতে পারতো, অলমোস্ট সারাপটিসলি কিছু করে ফেলতে পারতো, সেটা ফেড এখন করতে পারে না, সেটাও ঠিক। অনেক ট্রান্সপারেন্ট হতে হবে, কিছু উপায় নেই, তাও ফেড অনেকটাই লুকিয়ে রাখে, কিন্তু অনেক ট্রান্সপারেন্ট হতে হবে, সেটা একটা ব্যাপার। মানে এবং ডেফিনেটলি সেটা কাজ করেছে। আমি যেটা বলবো, এবং সেটা আর কি জিম বুলার্ডের সঙ্গে আমি মানে ডিসএগ্রি করি, সেই ডিসএগ্রিমেন্টটা কিন্তু যে কোভিড এর জন্য বা কোভিড এর সময় থেকে এই জিনিসটা বদলেছে, এটা ঠিক নয়। এটা অ্যাকচুয়ালি তার এফেক্টটা কিন্তু কোভিড, তা হতে পারে, সেটা আমি বলছি না। এটা ঘটেছে, এটা মোটামুটি এটা 2016 পর থেকে ঘটছে, তাই কি? এটা 2016 পর থেকে মোটামুটি আস্তে আস্তে জিনিসটা ঘটতে শুরু করেছে, এবং সেটা মোটামুটি রাজনৈতিক কারণ। মানে এর সঙ্গে কোভিড এর যে খুব সম্পর্ক আছে আমি বলবো না, কিন্তু এটা এবার কিন্তু আমরা ডেঞ্জারাস জোনে চলে যাচ্ছি। হ্যাঁ, না সেই জন্য আমি বলবো না যে এটা ডেঞ্জারাস কিছু ব্যাপার না, এটা রাজনৈতিক। যদি কিছু মনে না করেন সত্যজিৎ দা, আপনার চেয়ারটা খালি করছি, আমি একটা সমৃদ্ধ হলো ব্যাপার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা পরন্তব দা, আরেকজন ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওয়েট করছেন, উনি আমাদের ব্যাকস্টেজে আসেন, অরূপ রতন বাবু। অরূপ রতন বাবু আগেই একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নতেই যেতে হবে, তার কোনো মানে নেই। অরূপ রতন বাবু নমস্কার, সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম, চেয়ার খালি হচ্ছিল না বলে। অরূপ রতন বাবু, আপনি অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন, প্রায় ঘন্টাখানেক আগে, যে নমস্কার, আপনার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, কোনো চিন্তা নেই। আপনি ঘন্টাখানেক আগে একটা প্রশ্ন করেছিলেন, সেই কথাটাই আপনাকে বলতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু আমি সেই প্রশ্নটা পড়ছি যে আপনি আমার প্রশ্নটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে পরন্তাবদা যে প্রশ্নটা তুলেছিলেন, যে ইন্টারেস্ট, হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু ইকো হচ্ছে কিন্তু শুনতে পাচ্ছি। আপনি বোধহয় আরো একটা অন্য উইন্ডোটা ক্লোজ করে দিন অরূপ রতন বাবু, আপনি যেটাতে আপনার ফেসবুক উইন্ডোটা মিউট করে দিন বা ক্লোজ করে দিন। হ্যাঁ, এবার ঠিক আছে। এটাতে আপনার এখানটাই মিউট হয়ে গেল, স্ট্রিমিয়ার্ডটা চালিয়ে রাখুন, স্ট্রিমিয়ার্ড মিউট হয়ে গেছে। অরূপ রতন বাবু, স্ট্রিমিয়ার্ডটা মিউট হয়ে গেছে, ওটাকে অন করুন, ফেসবুকের উইন্ডোটা বন্ধ করে দিন, না এবার চালু আছে, এবার চালু করেছি। হ্যাঁ, এবার বলুন। চালু আছে, বলুন। অন করেছি। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা লেস ডেভেলপড কান্ট্রিতে যখন কেনার প্রবণতা বাড়ে, তখন কি সবারই কেনার প্রবণতা বাড়ে, না একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে, যখন একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে একটা সেকশন, অ্যাফ্লুয়েন্ট সেকশন বাজারে ডিমান্ডটা বাড়ায়, আর একটা সেকশন যাদের কেনার ক্ষমতা কম, তারা অ্যাকচুয়ালি সাফার করে?
হ্যাঁ আচ্ছা, আমি পরন্তপ দা, আপনি উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি। অর্পপ্রতন বাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার কম্পিউটারের দুটো উইন্ডো থেকে ইকো হচ্ছে বলে আমি আপনাকে এখন সরিয়ে দিচ্ছি। কিন্তু আপনার আপনার সঙ্গে আমরা আবার পরে কথা বলবো। পরন্তপ দা, আপনি উত্তরটা দিন। হ্যাঁ, আমি অর্পপ্রতন বাবু, উত্তরটা thank দিচ্ছি you, যে please যে কিছু মনে প্রশ্নটা করবেন না। করেছে হ্যাঁ, পরন্তপ দা বলুন। অরূপরতন যে প্রশ্নটি করেছে সেটা হলো যে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কাদের থেকে এই মূল্যবৃদ্ধিটা হচ্ছে, অ্যাফ্লুয়েন্ট ক্লাসের ডিমান্ড বাড়ছে না। এখন প্রশ্ন হলো এটা এটা কোন দেশের ক্ষেত্রে হচ্ছে। এখন ভারতবর্ষের কথা যদি ভাবি প্রথমেই, তাহলে ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় যে যে মূল্য সূচক যেটা প্রাইস ইন্ডেক্স, তার মধ্যে প্রাধান্য আছে ফুডের, রাইট, খাদ্যদ্রব্যের। এখন খাদ্যদ্রব্য ধনীরা কতটা খান ভার্সেস গরিবরা, অর্থাৎ আমাদের একটা মেজার আছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, রাইট। সেই মার্জিনাল মানে আমাদের এক টাকা যদি আমার বাড়ে, হাতে যদি আমার 1 টাকা আসে, তার আমি কত অংশ আমি খাবারে স্পেন্ড করব, সে এবং কত অংশ আমি অন্যান্য লাক্সারি আইটেমস বা অন্য কিছুতে। সেটা গরিবের ক্ষেত্রে এই খাদ্যদ্রব্যের প্রাধান্য ওই 1 টাকাতে অনেক বেশি হবে ধনী লোকেদের তুলনায়। তার ফলে যদি খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে কিন্তু গরিব মানুষরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এইটাই হলো প্রশ্ন। তার ফলে যখন ওভারঅল ইনফ্লেশনটা যখন বাড়ছে, তার ফলে যদিও অ্যাফ্লুয়েন্ট লোকেরা হয়তো তারা হাইফাই টিভি কিনছেন, এই কিনছেন, নানা রকমের ট্রাভেল করছেন, তার একটা এফেক্ট ওভারঅল ভারতবর্ষের ইনফ্লেশনে এমন কিছু হবে না, কিন্তু ভারতবর্ষের ইনফ্লেশন এফেক্ট কিন্তু খুব সিরিয়াস হবে যদি ফুড গ্রেনস এর দাম বেড়ে, যেটা গরিব মানুষরা বেশি কিনে কিনে থাকে, রাইট। এখন হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, এটা সায়ক বাবুর কাছ থেকে এসছে, সায়ক চক্রবর্তী, উনিও এখন আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। সায়ক চক্রবর্তী, তোমাকে দেখে তো অনেকটাই আমাদের থেকে ছোট মনে হচ্ছে, তো সায়ক, তুমি তোমার প্রশ্নটা নিজেই বলবে না আমি করে দেবো? হ্যাঁ স্যার, আমি বলতে পারি। হ্যাঁ বলুন স্যার। সবাইকে নমস্কার, ভালো আছেন সবাই? স্যার, আমাকে স্যার সবসময় স্যার বলবেন না স্যার, আপনি আপনার প্রশ্নটা করুন স্যার। হ্যাঁ, আমাকে স্যার বলে দরকার, আমাকে না, আমি বলছি আমাকেও স্যার বলে দরকার, আমাকে যতক্ষণ কুইন স্যারটা উপাধিটা আমি পাচ্ছি, আমি কারোর কাছে শুনি। হ্যাঁ, পেয়ে যেতেও পারেন, বলা যায় না, তখন বলবেন। তখন বলতে পারবো, এখন মনে হয় না সেটা হবে। স্যার, আমার প্রশ্ন স্যার, রিসেন্টলি স্যার আপনি জানেন রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধটা হয়েছে, স্যার ফার্টিলাইজারের একটা, রাশিয়া ইউক্রেন হচ্ছে বড় ফার্টিলাইজার এক্সপোর্টার। হ্যালো স্যার, এটা কি একটা বড় কারণ কি স্যার এই যে যুদ্ধটা হয়েছে স্যার, অনেকটা ডিফেন্স স্পেন্ডিং এর উপর খরচা বেড়েছে, সেন্ট্রাল ব্যাংক অনেকটা ডিফেন্স স্পেন্ডিং এর দিকে সরকার নজর দিয়েছে, কারণ যুদ্ধটা তো স্যার মানে খুব একটা ভয়ানক যুদ্ধ হচ্ছে স্যার। এটা কি আরেকটা কারণ হতে পারে স্যার যে ইনফ্লেশনটা তাড়াতাড়ি বাড়ছে স্যার খাদ্যদ্রব্যগুলোতে? খাদ্যদ্রব্য বাড়ছে মানে কি ফার্টিলাইজারের সাপ্লাই কমে গেছে? হ্যাঁ স্যার, কারণ ফার্টিলাইজারের জন্য স্যার হতে পারে, মানে ফার্টিলাইজারের ইয়েটা স্যার মানে অনেকটাই স্যার ভারতবর্ষ হচ্ছে স্যার মানে যতটা হচ্ছে সেকেন্ড ইম্পোর্টার ফার্স্ট, আমি জানি না। আচ্ছা সায়ক স্যার, আপনি না কথায় কথায় স্যার বললে স্যার কথাটা পুরো হারিয়ে যাচ্ছে স্যার, আপনাকে আগে বুঝতে হবে স্যার কথাটা যোগ করলে হবে না স্যার। আচ্ছা, আপনি যেটা বলছেন স্যার, সেটা দুটো কথা গুলিয়ে ফেলছেন স্যার। একটা হচ্ছে স্যার ফার্টিলাইজার, আর একটা স্যার ডিফেন্স স্পেন্ডিং স্যার। এবার বলুন স্যার কোনটা নিয়ে কথা বলবো স্যার? ফার্টিলাইজার বলবো স্যার না ডিফেন্স স্পেন্ডিং? হ্যাঁ, ফার্টিলাইজার, ডিফেন্স স্পেন্ডিং, ফার্টিলাইজার। থ্যাংক ইউ সায়ক, প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে ভেঙচি কাটলাম, কিন্তু তোমাকে আমি মানে আমাদের চিন্তাগুলো ঠিক করতে হবে বলে, তাই জন্য তো চিন্তাটা ঠিক করা যাক। তো ফার্টিলাইজারটা একটা সমস্যা তো বটেই। পরন্তপ কি মনে হয়? আমি কতটা এর সম্বন্ধে বলতে পারবো আমি জানি না, এই ব্যাপারটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই যে কতখানি ফার্টিলাইজারের জন্য আমাদের অভাবে এই খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, সেটা কতখানি ফার্টিলাইজার আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি সেটা আমি জানি না, তার ফলে বলা খুব কঠিন। হয়তো বলতে পারে সায়ক, হয়তো বলতে পারবে, আমি কিন্তু এটা জানি না কতখানি ভারতবর্ষের ফার্টিলাইজার বাইরে থেকে আসে, কতখানি আসে।
আমি এটা তোমাকে আমার কিন্তু সায়ক তোমার দ্বিতীয় সায়ক, আমি তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। আমার মনে হচ্ছে কিন্তু প্রশ্নটা যেটা সায়ক এখানে লিখেছিল সেটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। সায়কের প্রশ্নটা ছিল ডিফেন্স স্পেন্ডিং বা মিলিটারি এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচার অন ডিফেন্স, মিলিটারি হোয়াটএভার, সেইটা সঙ্গে ইনফ্লেশনের সম্পর্ক বা মানে অন্যভাবেও ভাবা যেতে পারে। জিনিসপত্রের দাম এত বাড়ছে, তার মধ্যে ডিফেন্স স্পেন্ডিং আমরা কমাবো কিনা, সেইটা একটা পলিসি হতে পারে কিনা, সেটা দুটো কোশ্চেনই ছিল আসলে, ফার্টিলাইজার আর ডিফেন্স স্পেন্ডিং, দুটো কোশ্চেনই ছিল। ডিফেন্স স্পেন্ডিং সম্বন্ধে আমার কিছু বলার আছে। যে আমার ধারণা ডিফেন্স স্পেন্ডিংটা, আমি এই ডেটাটা খবর রাখি না, আমার ধারণা ডিফেন্স স্পেন্ডিং এর বাড়ছে কিন্তু অনেক আগে থেকে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ভারতবর্ষের ডিফেন্স স্পেন্ডিং এর একটা, আমাদের যে একটা জিওপলিটিক্যাল সমস্যা আছে বর্ডারে, তার জন্য ডিফেন্স স্পেন্ডিং যে বাড়ছে অনেক আগে থেকে। সেটার জন্য এই মুহূর্তে যে ইনফ্লেশন, তাটা কতখানি ডিফেন্স স্পেন্ডিং, আমি ডাউট ভেরি মাচ তার সঙ্গে ডিফেন্স স্পেন্ডিং এর কোনো কানেকশন। আমি ভুল হতে, ইট ক্যান বি রং, কিন্তু লুক এট দ্য ডেটা, এই ডেটাটা আমার কাছে নেই। যদি ডিফেন্স স্পেন্ডিং আর বিরাট, কোনো কারণ নেই এখন ডিফেন্স স্পেন্ডিং হঠাৎ একটা বিরাট স্পাইক এসে গেল, রাইট? তার ফলে সেটা সায়ক কিন্তু খুবই একটা আমার কাছে তো ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারটা। এটা এই ডেটাটা সত্যি এটা দেখা উচিত, এটা দেখা উচিত। ঠিক, থ্যাংক ইউ সায়ক। সায়ক, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি তোমাকে আমি দেখছিলাম ঋত্বিক মজুমদার একটা প্রশ্ন করেছিল, সেটা কি একটা এনার্জি। হ্যাঁ, আমি সেটা ওনাকে বলছিলাম জয়েন করতে, কিন্তু উনি জয়েন করেননি। তো ঋত্বিক মজুমদারের প্রশ্নটা দিয়ে আমরা শেষ করতে চলেছি। পরন্তু আমাদের সময় প্রায় শেষ হয়ে এক মিনিট মতো আর আছে। একটা প্রশ্ন আমরা নিতে পারি। আসলে ঋত্বিক যে প্রশ্নটা করেছে সেটা হলো যে এই কি বলে যে আমাদের কি প্রশ্নটা কোথায় গেল? জ্বালানি, ভারতবর্ষে জ্বালানির মূল্য বৃদ্ধি, ভারতবর্ষে জ্বালানির মূল্য বৃদ্ধিতে কতখানি ইনফ্লেশন হচ্ছে, কি সাধারণ মূল্য বৃদ্ধি একটি প্রধান কারণ? এটা কিন্তু আমার মনে হয় না। জ্বালানির দাম যদি বাড়ে, সবকিছুর দামই বাড়বে, কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি বেড়ে গেলে কিন্তু সাপ্লাইয়ের চেনের প্রবলেমও ঘটবে, জিনিসপত্র মানে ফুয়েলের দাম বেড়ে গেল, তার একটা ডেফিনেটলি এফেক্ট আছে। কিন্তু সেই তখন তার জন্য অ্যাকচুয়ালি এগ্রি, তার ফলে ওভারঅল সমস্ত দামই বাড়বে, কিন্তু তার ঠিক আছে। তাহলে আরেকটা খুব তাড়াতাড়ি যদি উত্তর দিতে পারেন হিমাদ্রি চক্রবর্তী, হাউ রেলেভেন্ট ইজ দ্য টেলার্স রুল বেঞ্চমার্ক ফর দ্য সেন্ট্রাল ব্যাংকস ইন দিজ ওয়ার অ্যান্ড কোভিড টাইমস? মানে এই যুদ্ধ এবং কোভিডের প্রেক্ষিতে টেলার রুল বেঞ্চমার্কটা যে সেন্ট্রাল ব্যাংকগুলো ব্যবহার করে, সেটা ব্যবহারযোগ্য কিনা? আমি খুব সরি কাট অফ করলাম। যে হিমাদ্রির উত্তরটা আমি খুব কুইকলি দিচ্ছি। ইনফ্যাক্ট টেলার রুলের কথাটা আমি বলিনি, কথাটা টেলার রুল। টেলার রুলেরই এটা গল্প যে যখন ইনফ্লেশনটা বাড়ে, ইন্টারেস্ট রেটটাকে বাড়ানো হয়। 1% যদি ইনফ্লেশন বাড়ে, ইন্টারেস্ট রেটটাকে 1%-এর বেশি বাড়াতে হবে। এই হলো টেলার রুল। এবং আরো অন্যান্য এই টেলার রুলের একটা বেঞ্চমার্ক বলতে যেটা হলো যে এর পেছনে যে ইনফ্লেশনটা আমি কোথায় টার্গেট করছি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। যদি তাই আমার মনে হয় এটাই বেঞ্চমার্ক বলতে যা বোঝায়। এই টার্গেটটা কিন্তু ফ্লেক্সিবল টার্গেট, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে এই টার্গেটটা 2 থেকে 6%-এর মধ্যে। এর মধ্যে যদি ইনফ্লেশনটা ঘোরাঘুরি করে ইজ ফাইন। ডেভেলপড ওয়ার্ল্ডে এই টার্গেটটা আবার 2%। এখন তারাও ধীরে ধীরে ফ্লেক্সিবল করে দিয়েছে, কারণ ইনফ্লেশনটা কতখানি 2%-এ রাখবো। এই টার্গেটের ওপরে কিন্তু ইনফ্লেশন অলরেডি চলে গেছে ভারতবর্ষে, এখন একটা 7%-এর ওপরে চলে গেছে। তো সেক্ষেত্রে হয়তো সেই কারণেই ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক ভারতের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছে। সেটা করা ঠিক হয়েছে কি না ভুল হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমার মনে হয় না যে ইন্টারেস্ট রেটটা বাড়ানো উচিত, কেননা উইদাউট নোয়িং দ্য রিজন ওয়াই ইনফ্লেশনটা হচ্ছে, ওয়াই দ্য ইনফ্লেশন ইজ হ্যাপেনিং। আমি জানি হিমাদ্রি প্রশ্নটা, হিমাদ্রি যদি আমি ঠিক আছে, বরন্তব্য কোনো একটা সময় তো পর্দা ফেলতেই হবে। তো প্রায় 1.5 ঘন্টা আমরা ছুঁয়ে ফেলেছি, আর 1 মিনিট বাকি আছে। ভারতীয় সময়ে এখন সন্ধে 9:30, রাত 9:30 বাজতে 50 সেকেন্ড বাকি আছে। তাহলে আমি এখানেই শেষ করতে চাই, পরন্তব্যকে ধন্যবাদ জানিয়ে।
মৌসুমী, তোমার আগামী 45 সেকেন্ডে যা বলবার বলে ফেলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে খুব মানে ইন্টারেস্টিং একটা আলোচনা আমরা শুনলাম আজকের আড্ডায়, এবং যেভাবে আজকের আড্ডায় আমরা দর্শকদেরকে অংশগ্রহণ করাতে পেরেছি এবং তাদেরকে যুক্ত করতে পেরেছি আড্ডার সঙ্গে, সেজন্য ইন্দ্রজিৎ দাকে আমি অশেষ ধন্যবাদ জানাই সোসাইটি অফ ইকোনমিক রিসার্চ ইন বেঙ্গলের তরফ থেকে। আমরা ভবিষ্যতে এরকম ভাবেই আর কি আড্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আজকে আমাদের প্রধান অতিথি প্রফেসর বসুকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে এবং আপনি যেভাবে মানে সম্পূর্ণ বাংলাই আপনি ব্যবহার করেছেন এবং খুব সুন্দর প্রাঞ্জল ভাবে আপনি বুঝিয়ে দিতে পেরেছেন যে বিশ্ব অর্থনীতি এবং ভারতের অর্থনীতির প্রেক্ষিতটা, বিশেষ করে মূল্যবৃদ্ধির বিষয়টা, যেটা এখন কিনা ভারতীয়দের কাছে সবচেয়ে মাথা ব্যথার বিষয় হয়ে রয়েছে আর কি। তো আজকের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের দর্শকদের কাছে আমাদের অনুরোধ রইল পরের আড্ডাতেও এরকম ভাবে আপনারা অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ দা, অনেক ধন্যবাদ প্রফেসর। থ্যাংক ইউ মৌসুমী। সবাই